আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তখন যে হৃদ বর্ষা থেকে উঠে মুনের সামনে দাঁড়ালো, হৃদ নিজেও বুঝতে পারেনি। হৃদ অজান্তে মুনের গোলাপি ঠোঁট জোড়ায় হাত ছুঁয়ে গেল। মুন হৃদকে ধাক্কা মারে। আচমকা ধাক্কা মারে হৃদ সামলাতে না পেরে দূরে ছিটকে পড়ে। মুন দাঁতে দাঁত চেপে হৃদের দিকে 2 পা এগিয়ে দিয়ে বলে উঠল, ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি মিস্টার রিদওয়ান আহমেদ হৃদ। আমি আপনার নাম মাত্র বউ, যার সাথে আর 3 দিন পর ডিভোর্স হয়ে যাবে। আর একটা কথা, আমি একা কিন্তু দুর্বল নই। এতদিন কোনো প্রতিবাদ করিনি বলে ভাববেন না আমি প্রতিবাদ করতে পারি না। আই এম স্ট্রং এনাফ টু হ্যান্ডেল থিংস বাই মাইসেলফ। মুন আর দাঁড়ালো না, গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। এদিকে হৃদ যেন কোনো ঘোরের ভেতরে আছে। প্রায় 1 বছর হতে চলল তাদের বিয়ের, কিন্তু মুনের এই রূপ হৃদ কখনো দেখেনি। আজ মুনের এই অগ্নিকন্যার রূপ দেখে হৃদ হতবাক। কিন্তু পরক্ষণেই হৃদের চোখে মুখে রাগে লাল হয়ে গেল। মুন যে তাকে অপমান করেছে তার হৃদ খুব ভালো করে বুঝতে পেরেছে। হৃদের সমস্ত শরীর যেন জ্বলে যাচ্ছে। হৃদের মনে হচ্ছে মুন তার পুরুষত্বে আঘাত করেছে। হৃদের মনে মুনের জন্য এক আকাশ রাগের জন্ম দিল। রাগে ফুঁসতে ফুঁসতে হৃদ বলতে লাগলো, খুব তেজ হয়েছে তাই না তোর? আজ দেখবো তোর এই তেজ থাকে কি করে। মুন ছাদে উঠে শীতের নরম রোদ গায়ে বাড়ছে। আজ মুনের মনটা ভীষণ ভালো। হৃদকে তার প্রাপ্য জায়গাটা দেখিয়ে দিতে পেরে মুনের মনের কোনায় কোনায় আনন্দ চেয়ে গেছে। মুন গুনগুন করে বলতে লাগলো, গাইতে লাগলো, পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল, আমার মুঠোই বন্দি এখন শুধুই স্মৃতির শতদল। এদিকে নিচে হৃদ শুধু পায়চারি করছে আর ভাবছে কি করে মুনকে শিক্ষা দেয়া যায়। হৃদের ভাবনার ছেদ ঘটে প্রিয়ন্তীর কথায়। এদিকে শামসু হক দোকানের ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আবিদ দোকানে আসার পর থেকে দোকানের বেচা কেনা প্রচুর বেড়ে গেছে। আবিদ তার দক্ষতা দিয়ে সবটা সামলাচ্ছে, প্রচুর লাভ হচ্ছে। এদিকে নীরব বরিশাল মুনের শ্বশুর বাড়ির আশেপাশে তার ছোট মামার বাড়িতে থেকে মুনের উপর নজর রাখছে। নীরব আগে থেকে তার মামিকে সবটা জানিয়ে দেয়। নীরবের মামি সবটা শুনে খুব আফসোস করে বলে তার কোনো সাহায্য লাগলে জানাতে। সেই সুযোগ কাজে লাগিয়ে নীরব তার মামিকেও বাড়িতে পাঠিয়ে খোঁজ খবর নেয় আর জানতে পারে হৃদ আর মুনের ডিভোর্সের কথাটা শোনা মাত্র নীরব আবিদকে কয়েকবার ফোন করে, কিন্তু দোকানের ভিড়ে আবিদ ফোনের আওয়াজ শুনতে পায় না। দোকানের ভিড় কিছুটা কমতে শামসু তার ফোনটা নিয়ে আবিদকে দিয়ে বলে, আবিদ বাবা, নীরব তোমাকে না পেয়ে আমাকে ফোন করেছে, নাও কথা বলো। জি মামা। আবিদ ফোনটা নিয়ে দোকান থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে ফোন কানে নীরবকে বলতে লাগলো, হ্যালো। থাকিস কই শালা, তোর কতবার কল করেছি, তার কোনো ধারণা আছে তোর? নীরবের কথা শুনে আবিদ হেসে দিয়ে বলল, দোস্ত, এতবার করে শালা বলে নিজের মনের ভাব প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার 2 আপুর বিয়ে হয়ে গেছে অলরেডি। সো শালা বলা অফ কর। আবিদ, তোর সাথে কখনো কথা পারবো না। আচ্ছা শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? খুব তাড়াতাড়ি তুই তোর মন পাখিকে নিজের কাছে নিয়ে আসতে পারবি। কথাটা শোনা মাত্র আবিদের চোখ মুখ খুশির ঝিলিক ফুটে উঠল। সত্যি বলছিস নীরব? বল, সত্যি বলছিস তুই? হ্যাঁ মামি, আজও বাড়িতে গিয়ে জানতে পারলাম 2-3 দিন বাদে হৃদ আর মনের ডিভোর্সটা হয়ে যাবে। মুক্ত হয়ে যাবে তোর মন পাখি। আবিদ কি বলবে বুঝতে পারছে না। মুন ফাইনালি ওই নরক থেকে বের হতে পারবে। ডিভোর্সটা শিওর কবে হবে আমাকে জানা। ঠিক আছে, আর শোন, মামুকে আমি সবটা বুঝিয়ে দেব, মামু বাকিটা হেল্প করবে, আর আমি তো আছি। আমি জানি তোরা আছিস আর থাকবি। তোদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না নীরব। শালা ট্রিট দিবি, বুঝতে পারছিস? পেয়ে যাবি। আচ্ছা এখন রাখছি, রাতে আমি ফোন দিব তোকে। ওকে, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবিদের মুখে হাসি দেখে শামসু হকের মুখেও হাসি ফুটে উঠল। অন্যদিকে মুন ছাদ থেকে নামতেই আবিদের মুখে হাসি দেখে শামসু হকের মুখেও হাসি ফুটে উঠল। অন্যদিকে মুন ছাদ থেকে নামতে মনে হলো কেউ পেছন থেকে ধাক্কা দিল। মুন ধাক্কা সামলাতে না পেরে টি টেবিলের সাথে পায়ে আঘাত পায়। দাঁতে দাঁত চেপে মুন পেছনে তাকিয়ে দেখে হৃদ আর 32 পাটি দাঁত বের করে মুনের দিকে তাকিয়ে আছে। মুন পায়ে প্রচন্ড ব্যথা পাওয়ায় হৃদকে পাত্তা না দিয়ে ধীর পায়ে শ্বশুরের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মুনকে রায়হান আহমেদের রুমের সামনে যেতে দেখে হৃদ ভীত হয়ে পড়ে। হৃদ ভাবে মুন হয়তো তার বাবার কাছে নালিশ করবে, কিন্তু হৃদের ধারণা ভেঙে দিয়ে মুন তার শ্বশুরের কাছে স্প্রেটা চেয়ে নিয়ে রুমে চলে যায়। মুন তার শ্বশুরের সামনে স্বাভাবিকভাবে হেঁটে গেলে যাতে বুঝতে না পারে। মুন রুমে গিয়ে ব্যথার জায়গায় স্প্রে করে বিছানায় শুয়ে পড়ে। প্রচন্ড জ্বলছে পা। হৃদ রুমে এসে দেখে মুন বিছানার চোখ বন্ধ করে শুয়ে আছে। হৃদ খুব সাবধানে দরজাটা বন্ধ করে দিয়ে দরজা
হঠাৎ করে মনের উপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা হৃদ মনের উপর ঝাঁপিয়ে পড়ায় মনে হতভম্ব হয়ে যায়। যখন বুঝতে পারে হৃদ, তখনই মনের হাত পা ছুটতে থাকে। কিন্তু একজন শক্তিশালী পুরুষের সাথে পেরে ওঠা মনের মতো দুর্বল চিত্তের মেয়ে কখনো পেরে ওঠে না, কখনো পারেনি। হৃদের হিংস্রতার কাছে হার মানতে হলো তাকে। হৃদ জোর জবস্তি করে তার কাজ শেষ করে ফ্রেশ হতে চলে যায়। এদিকে শরীরে অসংখ্য দাগ, ব্যথায়, যন্ত্রণায় ঘুমড়ে কাঁদতে থাকে মন। প্রচন্ড অসহায় লাগছে মনে। এই নরক যন্ত্রণা থেকে বের হবার জন্য মনকে এখনো 2 দিন অপেক্ষা করতে হবে ভেবে আরো কান্না পাচ্ছে। হৃদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মন বিছানায় বসে কাঁদছে। মনের চোখের পানি দেখে হৃদের ঠোঁটের কোণে বিজয়ের হাসির রেখা ফুটে ওঠে। সে তার অপমানের প্রতিশোধ দিতে পেরেছে ভেবে। হৃদ ভিজে তোয়ালে মনের দিকে ছুঁড়ে মেরে বলে, যাও ফ্রেশ হয়ে আসো 5 মিনিটের ভিতরে, তারপর টেবিলে খাবার সার্ভ করবে। মন কিছু না বলে পাতলা চাদর গায়ে পেঁচিয়ে দূর থেকে শাড়িটা তুলে নিয়ে কভার থেকে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার অন করে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে ডুকরে কাঁদছে। না কেউ কারো কান পর্যন্ত পৌঁছায় না। 5 মিনিটের বদলে 15 মিনিট পর মন ওয়াশরুম থেকে বের হয়। হৃদ রুমে ছিল, তবে এখন আর মনকে কিছু বলবো না। মনের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, ঠোঁটের কোণে রক্তবিন্দু দেখা যাচ্ছে। জামার ফুল হাতা থাকায় হাতের অবস্থা বোঝা যাচ্ছে না, তবে গলায় কামড়গুলো কিছু স্পষ্ট। হৃদের এখন কেন যেন গিল্টি ফিল হচ্ছে। মন হৃদের দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে যায়। টেবিলে খাবারগুলো সাজিয়ে সার্ভ করে দেয়। কিছুক্ষণ পর মনের শ্বশুর শাশুড়ি প্রিয়ন্তী আর হৃদ হাজির হয়। প্রিয়ন্তী মনের দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তী মনের ফোলা চোখ ও কাটা ঠোঁট দেখে বুঝতে পারলো আজ আবার তার হৃদ ভাইও মনের সাথে জানোয়ারের মতো ব্যবহার করছে। সবার খাওয়া শেষ হলে যে যার রুমে চলে যায়। মন না খেয়ে সব খাবার তুলে গুছিয়ে রেখে আবার শ্বশুরের রুমের সামনে গিয়ে নক করে। বাবা আসবো? তো বৌমা কিছু বলবে? বাবা, আপনার ছেলে আর আমার ডিভোর্সটা আগামীকাল যেন হয়ে যায়। আপনি একটু তাড়াতাড়ি চেষ্টা করুন দয়া করে। আর এটা যেহেতু মিউচুয়াল ডিভোর্স হচ্ছে, আমার মনে হয় এতে ওনাদের কোনো সমস্যা হবে না। মন নিজ থেকে ডিভোর্সের কথা বলছে, এটা দেখে রিয়ানা বেগম বেশ খেপে গেল, কিন্তু তার স্বামীর কারণে কিছু বলতে পারছে না। রায়হান আহমেদ মনের দিকে কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করে বলল, ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি উকিলের সাথে কথা বলছি। রায়হান আহমেদ দ্রুত ফোন বের করে উকিলের সাথে কথা বলল। প্রথমে রাজি না হলেও রায়হান আহমেদ ডাবল টাকা অফার করায় উকিল রাজি হয়ে যায়। আর কাল সকাল 11টায় হৃদার মনকে কেটে দিল। বৌমা, আগামীকাল সকাল 11টায় রিতা তোমার ডিভোর্সটা হচ্ছে, তাহলে তোমার মাকে ফোন করে আসতে বলি। শ্বশুরের কথা শুনে মন আটকে ওঠে। না না, বাবা মাকে আপনার কিচ্ছু জানানোর প্রয়োজন নেই। কাল আমি একাই খুলনা যাব, তখন না হয় মাকে বুঝিয়ে বলবো। এখন আপনি কিছু মাকে জানাবেন না, তাহলে হয়তো মা ডিভোর্সটা না হওয়ার জন্য বাগড়া দেবে। হরিদের বাপ, ওই মাইয়াটা ঠিক কথা কইছে। তোমার কোনো কিছু জানানোর প্রয়োজন নাই। যা জানানোর এই মাইয়াটাই তার মা, কি বলবো। আচ্ছা, তোমরা যা ভালো মনে করো। তবে বৌমা, আমি কিন্তু তোমাকে একা ছাড়বো না। আমি তোমাকে খুলনা পৌঁছে দিয়ে আসবো, আর কোনো কথা হবে না। মন আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মনকে বের হতে দেখে দরজার পাশ থেকে লুকিয়ে পড়ে। মন চলে যেতে বেরিয়ে আসে। চোখে মুখে অন্ধকার ছেয়ে আছে হৃদের, আর মনের চোখে খুশির ঝলক। যেন মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি নেমে এলো, মনের জীবনটাকে ভিজিয়ে দিল। মন রুমে এসে ছোট্ট বেলকনিতে গিয়ে দাঁড়ালো। শীতের নরম রোদ্দুর মনকে ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো আগের আড়াল হয়ে যাচ্ছে। মন বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া যেন বাঁধ মানছে না, কাল ভিজিয়ে দিচ্ছে মনে। মন আকাশে উঠতে থাকা পাখিদের দেখে বলতে লাগলো, সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো। আবিদকে এখনো আমার জন্য অপেক্ষা করে আছে। ছি, কি ভাবছি আমি? আবিদ কেন আমার জন্য অপেক্ষা করবে? হয়তো এতদিনে বিয়ে করে সংসার করছে আবিদ। কিন্তু কাল আমি যাব কোথায়? মায়ের কাছে। কিন্তু মা যখন জানতে পারবে আমার ডিভোর্সের কথা, তখন মা আমাকেও বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না। মন ভাবনায় পড়ে গেল কাল কোথায় যাবে। মন তার বাবার কথা মনে আসতেই ভেবে নিল খুলনা পৌঁছে প্রথমে মায়ের কাছে যাবে, তারপর সেখান থেকে ছোট খালার বাড়িতে, ওখানে 2 দিন থেকে ঢাকায় বাবার কাছে চলে যাবে, ওখানে চাকরির চেষ্টা করবে। মন পুরো বিকেল বেলকনিতে কাটিয়ে সন্ধ্যায় রুমে ঢুকে দেখে রুম ফাঁকা, মানে হৃদ রুমে নেই। মন কাভার্ডের উপর থেকে ব্যাগ নামিয়ে নিজের জামা কাপড় আর তার ভেতর গুছিয়ে নিয়ে সাইডে রেখে দিল। রাত হতেই মন রাতের খাবার গরম করে টেবিলে সবাইকে সার্ভ করে দিল। দুপুরের সেই ঘটনার পর থেকে হৃদ আর মনের সামনে যায়নি। পুরোটা সময় প্রিয়ন্তীর রুমে কাটিয়ে রাতে
ডিনার করে রুমে এসে বিছানা শুয়ে পড়ে। মুন রাতেও কিছু না খেয়ে সব গুছিয়ে রুমে চলে আসে। মুন কোনো শব্দ ছাড়াই বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় শুয়ে পড়ে। খুব ভোরবেলা মুন ঘুম থেকে উঠে খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর জলপাইয়ের চাটনি বানিয়ে ফেলে। রিদ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি অফিস চলে যেতে নিলে পেছন থেকে রায়হান আহমেদ রিদকে ডাকে। রিদ যেটার ভয় পেয়েছিল সেটাই হলো, আর বাবা রিদকে যেতে দেখে ফেলে। কোথায় যাচ্ছ রিদ? গম্ভীর গলায় বলল রায়হান আহমেদ। বাবা, আমি অফিসে যাচ্ছি। না, আজ অফিসে যাবে না। ফোন করে অফিস থেকে ছুটি না। আজ তোমার আর বৌমার ডিভোর্সের জন্য কোর্টে যেতে হবে। রিদ বাধ্য হয়ে অফিসে ফোন করে আসবে না তা জানিয়ে দেয়। প্রিয়ন্তী, রিদের বাবা মা, রিদ ডাইনিং টেবিলে বসে আছে। মন খুব যত্ন সহকারে সবাইকে খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ আর জলপাইয়ের চাটনি দিয়ে দিল। রিদের বাবা আর রিদের চোখ মুখ গম্ভীর হয়ে আছে। অন্যদিকে প্রিয়ন্তীর চোখে মুখে খুশির ঝিলিক। সকালে রিয়ানা বেগম প্রিয়ন্তীকে আজ রিদ আর মনে ডিভোর্সের কথা জানিয়ে। খবরটা শোনার পর থেকে প্রিয়ন্তীর প্রচন্ড খুশি লাগছে, ইচ্ছে করছে লাফিয়ে নাচতে। রিয়ানা বেগম খুব তৃপ্তি সহকারে খিচুড়ি খাচ্ছে। মন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তৃপ্তির খাওয়া দেখছে। রিদের বাবা অনেকবার করে মনকে ওদের সাথে খেতে বলল, কিন্তু মন পরে খেয়ে নিবে বলে আর খেলই না। সবার খাওয়া শেষ হতে মন সব গুছিয়ে প্লেট ধুয়ে রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। মন হাত ধুয়ে রুমে গিয়ে বোরখা পরে নেয়। রিদ মনকে দেখছে কত যত্ন করে। রিজা আবার মেকআপটা বেঁধে দিয়ে বোরকা পরা হয়ে গেলে মন ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রিদের বাবা মন দেখতে পেল, কিন্তু রিদকে দেখতে না পেয়ে রিদকে ডাকতে গেল। রিদ বাবার ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসে। রিদ, আমাদের দেরি হয়ে যাচ্ছে, দ্রুত চলো। জি বাবা। রিদ আর রিদের বাবা যেতে লাগলেন, তখন মুন পেছনে ঘুরে পুরো বাড়িটায় একবার চোখ বুলিয়ে নিয়ে প্রিয়ন্তীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, যত দ্রুত সম্ভব বিয়েটা করে নিও প্রিয়ন্তী, আর মন দিয়ে সংসার করো। মন মিষ্টি করে হেসে শাশুড়ির দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল। রিদ আর মন পাশাপাশি চেয়ারে বসে আছে। মনকে প্রথমে সাইন করতে বললে মন দ্রুত সাইনটা করে দেয়। রিদকে সাইন করতে বলা হলে রিদ একটু সময় নিয়ে সাইনটা করে দেয়। কোর্ট থেকে বেরিয়ে মন রিদের বাবাকে চলে। রিদের বাবার দু চোখ ছলছল করছে, এদিকে রিদের চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে। রিদের বাবা জোর করে রিদের আড়ালে মনের হাতে 20,000 টাকা দিয়ে দিল। মন কিছু বলতে নিলে রিদের বাবা ইশারায় বারণ করে দিয়ে বলে, মা, আমাকে ক্ষমা করে দিস। আজ আমার জন্যই তোমার এই অবস্থা। বাবা, দয়া করে এমন কথা বলবেন না। ধরে নিন না, আল্লাহ আমাকে এই বিয়েটার মধ্য দিয়ে আবার পরীক্ষা নিয়েছে। মারে, তুই যে বড্ড সরল, বড্ড ভালো মেয়ে। না হলে এতদিন কোনো মেয়ের পক্ষে সম্ভব না এরকম কুলাঙ্গার রিয়ানের মতো দজ্জাল শাশুড়ি ও মহিলার সাথে সংসার করতে পারতো না। মন তার ফোন বের করে 12টা বেজে গেছে। দুপুর 1টায় খুলনা যাওয়ার জন্য বিআরটিসির বাস ছাড়বে। মন আর সময় নষ্ট না জোর করে একাই কোর্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় একবারের জন্যও পিছন ফিরে তাকায়নি মন। সামনের দিকে এগিয়ে গেল। টেম্পো করে বাস স্ট্যান্ড এসে বাসের টিকিট কেটে নিয়ে বাসে উঠে বসে। কিছুক্ষণের মধ্যেই বাস ভরে যায় আর চলতে শুরু করে। হুট করে মনের পাশে কেউ গা ঘেঁষে বসে পড়ে। মনেতে প্রচন্ড রেগে যায়। ফিরে কিছু বলতে যাবে তখন মন পাশের মানুষটাকে দেখে একদম ফ্রিজ হয়ে যায়। মন সামনের মানুষটাকে দেখে যারা বিশ্বাস করতে পারছে না। মনের দু চোখ ভরে সামনে থাকা মানুষটা মনের দু চোখে পানি তো করে মুছে দিয়ে মনকে বুকের সাথে চেপে দেয়। কাঁদতে কাঁদতে হিচকি উঠে যায় মনের। মন পাখি, আমাকে দেখে যদি তোমার চোখে অশ্রু ঝরে তাহলে আমি কখনোই তোমার সামনে আসবো না। মন আবিদের কথা শুনে আবিদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ডাক টানতে লাগলো। আবিদ মনের কাণ্ড দেখে হাসছে। মন আবিদকে হাসতে দেখে আবিদের বুকে কিল মারতে লাগলো। বাজে লোক, আমাকে কাঁদিয়ে হাসছো তাই না? মন পাখি লাগছে তো? আবিদের কথা শুনে মন আরো জোরে জোরে মারতে লাগলো। লাগুক, আরো বেশি করে লাগুক। তুমি খুব খারাপ, খুব। বলে আবার কাঁদতে লাগলো মন। আবিদ মনের কপালে আলতো করে চুমু দিয়ে বুকের সাথে চেপে ধরে বলে, মন পাখি, আজ এই কান্না তোমার শেষ কান্না। এরপর থেকে তোমাকে আমি আর কাঁদতে দিব না। আই প্রমিস ইউ। ওই নরক থেকে যখন একবার বের হতে পেরেছো, আর কখনো ওই নরকে তোমায় আমি যেতে দিব না। আমার মনের মণিকোঠায় তোমায় আগলে রাখবো। বাস চলছে তার নিজের গতিতে। মন আবিদের বুকে এখনো মিশে আছে। পৃথিবীর সব শান্ত যেন আবিদের বুকে। মন তার শান্তির ঠিকানা পেয়ে গেছে। বাসের প্রত্যেকটা লোক মন আর আবিদকে দেখছে। তাতে মন বা আবিদের বিশেষ কিছু যায় আসে না। প্রায় ঘন্টাখানেক পর মন আবিদের বুক থেকে মাথা তোলে। আমি এই বাসে উঠবো তুমি জানলে কি করে? তার মানে? ঠিক ধরেছো মনো পাখি, আমি তোমার উপর নজর রাখছিলাম। তুমি জানতে আজ আমার ডিভোর্স হবে?
জানতাম, তবে আজ হবে সেটা জানতাম না। তবে সকালে যখন তোমায় ওই জানোয়ারটার সাথে বের হতে দেখলাম, তখনই আমি আর নীরব তোমাকে ফলো করছিলাম। তার মানে তুমি পাশের বাসার ভাবির বাড়িতে উঠেছিলে? কারণ ওটা নীরবের ছোট মামার বাড়ি। আবিদ কথা বলতে বলতে পেছনের সিট থেকে নীরব আবিদের মাথায় টোকা মেরে বলে, শালা, নিজে মন পাখিকে পেয়ে আমাকে ভুলে গেছিস? আমি যে তোর পিছনে বসে আছি সেটা কি ভুলে গেছিস? রাগী গলায় বলল নীরব। মন নীরবকে দেখে আবিদের কাছ থেকে কিছুটা দূরে চেপে বসে। লজ্জায় মাথা নিচু করে আছে মন। মনকে এভাবে থাকতে দেখে নীরব বলে উঠল, মন, তুমি কেন লজ্জা পাচ্ছ? মন একদম লজ্জা পাবে না। আমি তোমার আর একটা ভাই, মনে রাখবে সব সময়। আর হ্যাঁ, তুমি তোমার জীবন থেকে একটা বছর দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করো, কারণ তোমার ফিউচার এখন আবিদ, ওকে নিয়ে ভাববে। আর একটা রিকোয়েস্ট আছে মন, তোমার কাছে রাখবে? আপনি বলুন ভাইয়া। তুমি এই পাগলটাকে ছেড়ে আর কোথাও যেও না। পাগলটা তোমার পাগলের মতো ভালোবাসে। তুমি জানো না এই একটা বছর আবিদ কতটা নিজেকে কষ্ট দিয়েছে? ও দুহাত দেখো। মন দ্রুত আবিদের দু হাতে উঠিয়ে ভালো করে তাকিয়ে দেখে। পুরো হাতে কাঁটার দাগ, শুকিয়ে চামড়া সাদা হয়ে গেছে। মনের দু চোখ আবার ছলছল করে উঠল। মন আবিদের দিকে তাকাতে আবিদ তার দু চোখ নামিয়ে ফেলে। মন আবিদকে কিছু না বলে আবিদের হাত ছেড়ে দিয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে রাখে। মুখ ঘোরাতে দেখে আবিদ নীরবের দিকে আগুন দৃষ্টিতে তাকাতে নীরব মুখ কাঁচামাচু করে এদিক ওদিক তাকিয়ে ফোন বের করে ফোন টিপে লাগলো। আবিদ এক টানে মনকে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে নিজের গায়ের চাদরে মনকে ঢুকিয়ে দেয়। মন আবিদের বুকে মাথা রাখতে পেরে শান্তিতে দু চোখ বন্ধ হয়ে আসে। নীরব পেছন থেকে ফিসফিস করে আবিদকে বলতে লাগলো, আবিদ, ছোট মামাকে আমাদের আসার কথা বলছি। মামা আমাদের জন্য রূপসা ব্রিজে অপেক্ষা করছে। আমরা ওখান থেকে সোজা কাজী অফিসে যাব। বিয়েটা হয়ে গেলে সোজা মামা বাড়ি, ওকে? কিন্তু তার আগে ব্যাগ থেকে খাবারের বক্সটা বের করো। নীরব ব্যাগ থেকে মামির রান্না করা বিরিয়ানির বক্স বের করে আবিদের হাতে দেয়। আবিদ মনকে মন পাখি বলে দুবার ডাক দিতে মন চোখ মেলে তাকায়। আবিদ মনের নেকাবটা খুলে বিরিয়ানি নিজ হাতে মনকে খাইয়ে দিল। মন নিঃশব্দে আবিদের হাতে খেতে লাগে। গতকাল দুপুর, রাত আর আজ সকাল পর্যন্ত না খেয়ে থাকায় মনের ক্ষুধা পায়নি, তবে আবিদের হাতে খাওয়ার লোভে মনের পেটের ভিতর ফুটবল খেলতে লাগলো। কিছুটা খাওয়ার পরে মন আবিদকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? আবিদ কখনো মনকে মিথ্যে কথা বলে না, আর আজও বলবে না। না। মন নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে জানালা দিয়ে পানি দিয়ে হাত ধুয়ে বিরিয়ানির বক্সটা নিয়ে আবিদের মুখের সামনে লোকমা ধরল। আবিদ পরম আনন্দে মনের হাতে খেতে লাগলো তৃপ্তি করে। আবিদের খাওয়া দেখে যে কে বলবে যে আবিদ যেন কত বছরের অভুক্ত। নীরব পেছনের সিটে বসে আবিদ আর মনকে দেখছে। আজ আবিদের মুখে হাসি দেখে নীরবের চোখ জোড়া ছলছল করছে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে গত এক বছরে এতটা খুশি কখনো দেখেনি। মনের বিয়ে হয়ে গেছে শুনে আবিদের জীবন যেন থমকে যায়, থেমে যায় সময়, কিন্তু আজ আবিদ আগের মতোই হয়ে গেছে, সেই হাসি খুশি আবিদ। মন আবিদকে বাকি অর্ধেক খাবারটা খাইয়ে দেয়। খুলনা পৌঁছাতে এখনো 1 ঘন্টা বাকি। মন আবিদকে পেয়ে রিদ, রিয়ানা বেগম, প্রিয়ন্তী এদের কথা ভুলে গেছে। এত টর্চার, এত অপমান, এত কষ্ট সবকিছু যেন এক মুহূর্তে মুছে গেল এর মন থেকে। আবিদ মনের বুকের সাথে জড়িয়ে ধরে আবিদ গত কয়েকদিনের কথা ঘটা ঘটনাগুলো বলতে লাগলো মনকে। কিভাবে নীরব ওকে সাহায্য করেছে, কিভাবে নীরবের মামা ওকে কাজে রেখে সাহায্য করেছে। মন দিয়ে আবিদের কথা শুনছে। এতদিন পর প্রিয় মানুষটার গলার আওয়াজ শুনে মনের শুকনো হৃদয়টা যেন পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। হৃদ কোর্ট থেকে বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে আছে। চলে যাওয়ার পর থেকে হৃদের পুরো দম বন্ধ লাগছে সবকিছু। হৃদ তার পুরো রুমটা দেখছে, প্রত্যেকটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হৃদের মনে হচ্ছে এগুলোতে মনের ছোঁয়া আছে। হৃদ কাবার্ড খুলে মনের কাপড় খুঁজতে লাগলো, কিন্তু একটা সুতোর কোনাও পেল না। হৃদ শুধুমাত্র এ বাড়ি থেকে দেয়া কিছু গয়না ছাড়া। হৃদ বুঝতে পারলো মন এ বাড়ির কোনো জিনিস নিয়ে যায়। হৃদ রুমের কোথাও মনের কোনো জিনিস বা কাপড়ই খুঁজে পেল না। হৃদ বুঝতে পারছে না কেন মনকে এত মিস করছে সে। এদিকেও চলে যাক, এটাই তো চেয়েছিল মনে মনে। আর আজ যখন চলে গেল, কেন এমন খালি খালি লাগছে, এটা হৃদ বুঝতে পারছে না। মন বরাবরের মতো চলে যাওয়ায় রিয়ানা বেগম প্রচন্ড খুশি। এবার তার মনের আশা পূরণ হবে ভেবে রিয়ানা বেগম মনের রান্না করে রাখা খিচুড়ি গরম করে টেবিলে সার্ভ করে দিয়ে সবাইকে খেতে ডাকল। হৃদের বাবা খাবে না বলে দরজা আটকে দিয়ে শুয়ে আছে। এতে রিয়ানা বেগমের খুশিতে মোটেও ভাটা পড়ে না। রিয়ানা বেগম প্রিয়ন্তীকে ডেকে বলে, প্রিয়ন্তী যা তো, মা বাবুকে খেতে ডেকে নিয়ে আয়। ওকে খালামণি।
প্রিয়ন্তী আয়নার দিকে তাকিয়ে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক লাগিয়ে চুলটা ঠিক করে নিয়ে হৃদের রুমের দিকে গেল। প্রিয়ন্তী হৃদের রুমের দরজায় নক করতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো টু শব্দ আসছে না, আর হৃদ দরজা খুলছে। অনেকবার নক করার পরও যখন হৃদ দরজা খুলল না, তখন প্রিয়ন্তীর মনে মনে ভীষণ রাগ হলো। প্রিয়ন্তী এবার কড়া গলায় বলল, রিত, তুমি যদি এখন দরজা না খোলো তাহলে আমি সুইসাইড করব। প্রিয়ন্তীর বলা শেষ হতেই হৃদের রুমের দরজা খুলে গেল। হৃদ প্রিয়ন্তীর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। হৃদকে বেরিয়ে যেতে দেখে প্রিয়ন্তীর চোখে মুখে খুশির ঝলক ফুটে উঠল। হৃদের গলা দিয়ে খাবারের কোনা যেন নামছিল না, এর বা পাশটা শুধু খালি খালি লাগছে। প্রিয়ন্তী হৃদের পাশে বসে খিচুড়ি খেয়ে যাচ্ছে আর রিয়ানা বেগমের সাথে গল্প করতে লাগলো। হৃদের এসব যেন বিষাদের মতো লাগছে। হৃদ কিছু না খেয়ে হাত ধুয়ে উঠে গেল। আবিদ, মুন আর নীরব রূপসা ব্রিজের নিচে নেমে যায়। বাস থেকে নামতে নীরবের মামা শামসু নীরব, আবিদ আর মুনের দিকে চলে যায়। নীরব, আবিদ, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামু, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার বৌমা কোথায়? যাকে আনতে আমার 2 ভাগ্নে বরিশাল গেছে এত তাড়াহুড়ো করে। আবিদ মুচকি হেসে মুনের হাত ধরে শামসুর সামনে এনে দাঁড় করিয়ে বলে, এই যে মামু, এই তোমার বৌমা। মুন শামসুর সামনে দাঁড়িয়ে সালাম দিল। শামসু মুনের আদব কায়দা ব্যবহার দেখে ভীষণ খুশি হলো। সালামের উত্তর দিয়ে ভাড়া করা মাইক্রোতে সবাইকে উঠতে বলল। আবিদের মুন মাঝের সিটে, নীরব পেছনের সিটে, আর শামসু ড্রাইভারের পাশে বসে। বাবা, আবিদের খবর পাওয়া গেছে? আবিদ কোথায় আছে এখন? শুনেছি কি কাজে নাকি আবিদ বরিশালে গিয়েছে। বাকি কথাটা চেপে গেল আবির। আবিদ খুলনা ফিরলে আমাকে জানাবে, গম্ভীর গলায় বলল আফজাল। জি বাবা। আবির আফজালের রুম থেকে বেরিয়ে দম নিতে লাগলো, কারণ যতক্ষণ নিজের বাবার সামনে দাঁড়িয়ে থাকে ততক্ষণ যেন শ্বাসটা আটকে থাকে। আবির তার বাবা মায়ের রুম থেকে বেরিয়ে বাইরে আসতে মুনিরা বেগম আবিরের সামনে এসে দাঁড়ায়। মুন বিয়ের রেজিস্ট্রি কাগজে সাইন করার পর আবিদ সাইন করে, তারপর সাক্ষী হিসেবে নীরব, শামসু আর আবিদের কিছু বন্ধুরা সাইন করে দেয়। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হয়েছে। আপনারা এখন আইনত স্বামী স্ত্রী। মুন বিয়ের রেজিস্ট্রি কাগজে সাইন করার পর আবিদ সাইন করে, তারপর সাক্ষী হিসেবে নীরব, শামসু আর আবিদের কিছু বন্ধুরা সাইন করে। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হয়েছে। আপনারা এখন আইনত স্বামী স্ত্রী। শামসু হক নিজে বিয়ের সব খরচ বহন করে। আবিদ আর মুনকে নিয়ে যায়। আবিদ, মুন, নীরব 3 জন তার মামার বাড়িতে এসে পুরো অবাক হয়ে যায়। পুরো বাড়িটা খুব সুন্দর করে বিয়ে বাড়ির মতো সাজানো। নীরবের মামি এসে মুনকে ভিতরে নিয়ে যায়। দিকে আবিদ নীরবের মামাকে কিছু একটা বলার চেষ্টা করে যাচ্ছে, যে শামসু হক কিছুতেই আবিদকে পাত্তা দিচ্ছে না। শামসু হক একটা পাঞ্জাবি নিয়ে এসে নীরবের হাতে দিয়ে বলে আবিদকে পাঞ্জাবি করে রেডি হয়ে আসতে। দিকে মুন গোসল করে বের হতেই নীরবের মামি লাল একটা বেনারসি শাড়ি মুনকে পাঠিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। মাশাআল্লাহ মুন, তোমাকে খুব সুন্দর লাগছে। আবিদ তোমাকে দেখে না জ্ঞান হারিয়ে ফেলে। মামির কথা শুনে মুন লজ্জায় লাল হয়ে গেছে। মুন কখনো ভাবতে পারেনি তার জীবনে এমন সুখময় জীবন আসবে, তার ভালোবাসাকে পাবে। মুনের 2 চোখ ছলছল করছে। মুনের খুব করে মৃন্ময় আর সঞ্জু কেমন পারছে। মুনের জীবনে ভালোবাসার মানুষের সংখ্যা খুব কম। বাবা, সঞ্জু, আবিদ আর মৃন্ময়, শুধুমাত্র এই কয়টা মানুষই। মুন মা, কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে? মুন মায়ের কথা শুনে চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। মুন মনে মনে বলতে লাগলো, মাকে তো ডিভোর্সের কথা জানানো হয়নি, আর না আবিদের সাথে বিয়ের কথা। মা যদি জানতে পারে তাহলে কি হবে? মুন আর ভাবতে পারছে না, মাথা ঘুরছে মুনে। মামি আবিদ আর মুনকে পাশাপাশি বসিয়ে খেতে দেয়, তবে শর্ত একটা, মুন আবিদকে খাইয়ে দিবে আর আবিদ মুনকে। হৃদ স্বাচ্ছন্দ্যে মুনকে খাইয়ে দিল, কিন্তু মুনের ভীষণ লজ্জা লাগছে। তারপর আবিদকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হতে বাকি সবাই খেয়ে নেয়। এদিকে সামির গোপনে মৃন্ময় আর সঞ্জুকে নিয়ে আসে। মুন সঞ্জু আর মৃন্ময়কে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দীর্ঘ 1 বছর পর ভাই আর প্রিয় বান্ধবীকে দেখে মুনের 2 চোখের পানির বাঁধ আটকে রাখতে পারছে না। মুনের কান্না বন্ধ করার জন্য পড়ে। আরে আপু, এত কাঁদছিস কেন? দেখ, তোর মুখের মেকআপ লেপটে পেতনির মতো লাগছে। মৃন্ময়ের কথা শুনে সঞ্জু দাঁত বের করে দিয়ে বলে, হ্যাঁ মন, সত্যি তোকে পেতনির মতো লাগছে। কাজল লেপটে গেছে, মেকআপ চোখের পানিতে ধুয়ে গেছে। ইস, কি বিশ্রী লাগছে তোকে। জিজু তোকে এখন দেখলে নির্ঘাত হার্টফেল করবে বলে হাসতে লাগলো সঞ্জু। সঞ্জুর দিকে হা করে তাকিয়ে আছে নীরব। আবিদ নীরবের দিকে তাকিয়ে পেটে খোঁচা মারতে নীরব আবিদের দিকে দাঁত কোপাটি করে বের করে আবিদের দিকে তাকিয়ে বলে, দোস্ত, এবার আমাদেরকে একটু তাকা। তোর তো একটা হিলে হয়ে গেল, এবার আবার একটা হিলে করে দে।
হয়ে যাবে, মুনকে বলিস। মুন তোর সেটিংটা করিয়ে দিবে। মুন মৃন্ময় আর সানজুর সাথে গল্প করে। আবিদ, দরজা খোলা আছে, কেউ এসে যাবে, এখন ছাড়ো প্লিজ। একটা বছর তোমাকে ছাড়া থেকেছি আর না, আমি আর 1 ন্যানো সেকেন্ডের জন্য তোমাকে ছাড়া থাকতে পারবো না। আবিদের এত ভালোবাসা দেখে মনের প্রচন্ড ভালো লাগছে। মনে নিজেরও ইচ্ছে করছে না আবিদের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মন আবেশে চোখ বন্ধ করে ফেলে। আবিদ মনের গলায় ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দেয়। মন লজ্জায় ঘুরে আবিদের বুকে মুখ লুকায়। ইস, আমার মায়াবতীর লজ্জা মাখা মুখ লুকিয়ে ফেললে, আমাকে দেখার সুযোগ পর্যন্ত দিলে না। ইটস নট ডান বেবি। ধ্যাত, আমাকে যেতে হবে। সানজু আর মৃন্ময় আমার জন্য অপেক্ষা করছে। মন আবিদের বুক থেকে মাথা তুলে যেতে নিলে আবিদ মনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিও মনো পাখি। আজ আমার জন্য তুমি একটা বছর নরকের যন্ত্রণা সহ্য করেছো, কষ্ট পেয়েছো। সেদিন যদি বাবার কথা শুনে বিজনেসের জন্য ঢাকা না যেতাম, তাহলে 1 বছর পূর্বে আমার বউ হয়ে আসতে। ভুলে যাও না আবিদ পুরনো সব কথা। আমরা নতুন করে শুরু করব, নতুন করে বাঁচবো আবিদ। মন বেপি, কই তুমি? এই রে, আমি কিছু দেখিনি। হাত দিয়ে চোখ ঢেকে বলতে লাগলো সানজু। আসার আর সময় পেল না, এসেই যখন পড়েছ তখন আর চোখ ঢেকে রাখতে হবে না। চোখ মেলে তাকিয়ে বলুন, শালি সাহেবা, এখানে আসার কারণ কি? সানজু চোখ মেলে কোমরে হাত দিয়ে আবিদকে বলতে লাগলো, এখানে আসার কারণটা হলো আপনার বউ আমার বেস্টু। এখন মনকে ছাড়তে হবে আপনাকে। কেন কেন? আমি আমার বউকে কেন ছাড়বো? মোটেও না, আমি আমার বউকে ছাড়ছি না। কথাটা বলে আবিদ মনকে সানজুর সামনে জড়িয়ে ধরে। কি করছো কি? সানজুর সামনে ছাড়ো বলছি। একদম না, তোমাকে আর আমি ছাড়ছি না। গট ইট? জিজু, তাহলে আমি নীরবের মামা মামিকে পাঠিয়ে দিই, কি বলেন? সানজুর কথা শুনে আবিদ মুখকে ছেড়ে দেয়। সানজু টিটকারি মেরে বলে, কি হলো জিজু, আপনি নাকি মনকে ছাড়বেন না? তাহলে মামা মামির নাম শুনে ছেড়ে দিলেন? ইস, এত ভীতু আপনি। সানজু আর আবিদের কথার মাঝে মন ধমক দিয়ে উঠে। মনের ধমকে দুজনে চুপ হয়ে যায়। এটা নতুন না, এর আগেও যখন মনের সাথে আবিদ দেখা করতে আসতো, তখন সানজু আবিদ আর নীরবের সাথে তর্ক করে যেত। তবে সানজুর সাথে তর্কে আবিদ বা নীরবকেও পেরে উঠত না। ই নিয়ে সানজুর অহংকারের শেষ নেই। সানজু মনের হাত ধরে টেনে নিয়ে যায় মামা মামির রুমে। দিকে আবিদের মা মনিরা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। মাত্রই আবিরের পেট থেকে বেরিয়েছে আবিদ আর মনের বিয়ের কথা। মনিরা বেগম ভয়ে কাঁপতে থাকে, এটা ভেবে যে কখন না তার স্বামীর কানে আবিদ আর মনের বিয়ের খবরটা চলে যায়। মনিরা বেগম তার বড় ছেলেকে মনেও বিশ্বাস করে না, কিন্তু আবিরকে বিশ্বাস করে। সে কারণে আবির এখনো তার বাবাকে আবিদের বিয়ের কথা বলে না। কি হয়েছে রে তোমার? তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? আমাকে একা থাকতে দে প্রিয়ন্তী। গম্ভীর গলায় বলল হৃদ। হৃদের কথা শুনে প্রিয়ন্তী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। প্রিয়ন্তী হৃদের শার্টের কলার ধরে আগুন চোখে তাকিয়ে বলতে লাগলো, ওরে বাচ্চা, এত বছর আমাকে ভোগ করে মজা নিয়ে এখন ভালো সাজা হচ্ছে? তোর কি মনে হয় তোকে আমি ছেড়ে দিব? হ্যাঁ, কোনোদিনও না। তোর মা আর তুই মুন ভাবির উপর কি অমানসিক অত্যাচার করেছিস তা আমি নিজ চোখে দেখেছি। এমনটা নয় যে আমি কিছু করিনি, আমিও কষ্ট দিয়েছি, কিন্তু কেন দিয়েছি? তোর জন্য দিয়েছি। আর আজ তোকে একলা ছেড়ে দিতে বলছিস? হৃদ প্রিয়ন্তীর হাত ধরে দাঁতে দাঁত চেপে, কলারটা ছাড়ো প্রিয়ন্তী। ছাড়বো না, ছাড়বো না তোমায়। তুমি কি আমাকে পুতুল পেয়েছ? হ্যাঁ, তুই আমার হাতের পুতুল। যেমন আমি চাইবো তেমনই তোকে চলতে হবে। এখন আমার রূপ থেকে বিদায় হ প্লিজ। বাহ, একদিনে দেখছি ভাবির জন্য দেবদাস হয়ে গেলে। এর আগে কেমন দূরছাই করতে থাকে। কলার ছেড়ে দিয়ে বলল প্রিয়ন্তী, কি চাস তুই? তোমাকে চাই। আগামীকাল আমায় বিয়ে করবে তুমি, তা না হলে আমি সুইসাইড করবো। তোমার জন্য এর আগে 2 বার আমি আমার সন্তানকে নষ্ট করেছি, তো এবার আর আমি তা করবো না। প্রিয়ন্তীর কথা শুনে হৃদ যেন আকাশ থেকে পড়ল। কি কি বলছিস? তার মানে তুই? হৃদকে বলতে না দিয়ে প্রিয়ন্তী বলে উঠল, হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তোমার অংশ আমার শরীরে একটু একটু করে বেড়ে উঠছে। হৃদ আর কিছু বলার সুযোগ পেল, কিন্তু মনকে হৃদ একদমই ভুলতে পারছে না। মনের কোথায় যেন বারবার কমে যাচ্ছে হৃদের। তবুও বাচ্চার কথা শুনে হৃদ প্রিয়ন্তীর দিকে তাকায়। একদিনে প্রিয়ন্তীর চোখ মুখ বসে গেছে। হয়তো ওর চিন্তা, ওর ইগনোরনেস সহ্য করতে পারছে না, তাই হৃদ শান্ত গলায় প্রিয়ন্তীকে রুমে যেতে বলে। তবে এবার আর প্রিয়ন্তী অবাধ্য হয় না, ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। হৃদ ফোন বের করে বন্ধু অন্তরকে কল দেয়। অন্তর নীরবের মামার এলাকায় থাকে। কিছুক্ষণ পর অন্তর কল রিসিভ করে। হ্যালো দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস?
ভালো, বাট তুই আমাকে একটা কথা বলতো, তোর সাথে ভাবির সারাসারি কবে হলো? মানে? মানেটা খুব সহজ জিদ। তোর সাথে ভাবির সারাসারি না হলে ভাবি কখনো দ্বিতীয় বিয়ে করতেই পারে না। অন্তরের কথা শুনে হৃদ যেন আকাশ থেকে পড়ল। অন্তর, তুই কি বলছিস? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল প্লিজ। তার আগে বল, ভাবির সাথে কি তোর ডিভোর্স হয়েছে? হৃদ কিছুক্ষণ চুপ থেকে বলল, মনের সাথে আজ সকালে ডিভোর্স হয়ে গেছে। ও বেশ, ভাবি এখন কোথায় জানিস? কোথায়? আবিদ, মনের প্রথম ভালোবাসা তার বুকে। আজই ওরা বিয়ে করেছে। আমি নিজের চোখে দেখেছি ওদের কাজী অফিস থেকে বের হতে। অন্তরের কথা শুনে হৃদের যেন পুরো শরীরটা জ্বলে উঠল। রাগে মাথাটা ধপধপ করছে। হৃদ ভাবতে পারছে না মন অন্য কারো বুকে শুয়ে আছে। এক মুহূর্তের জন্য হৃদ তার পুরনো রূপে ফিরে এল। হৃদ কল কেটে প্রিয়ন্তীর রুমের দিকে চলে গেল। বসো মা। আর সঞ্জু মা, তুমি গিয়ে আবিদকেও ডেকে আনো। সঞ্জু দৌড়ে আবিদকেও ডেকে আনল। আবিদ মুন দুজনে পাশাপাশি বসে আছে আর সামনে মামা মামি। তবে মামা মুখটা কাঁচামাচু করে রেখেছে। মামি কিছু বলবেন? হ্যাঁ বাবা, তোমাদের দুজনকে আমার কিছু বলার আছে। জি মামি বলুন, আমি শুনছি। মা, তুমি জানো আমাদের ইসলাম ধর্ম মতে কোনো মেয়ের স্বামীর মৃত্যু হলে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, আর তালাকপ্রাপ্ত মেয়েদের 3 মাস 10 দিন অপেক্ষা করতে হয়, তারপর তারা বিয়ে করতে পারে। এটাই বিয়ের পবিত্র নিয়ম। এখন তুমি বলো, তোমাদের বিয়েটা কি ইসলাম ধর্ম মতে হয়েছে? কারণ তোমার আজই ডিভোর্স হয়েছে আর আজই বিয়ে, এটা ইসলাম ধর্ম মতে কি বৈধ হয়েছে? দুঃখিত মামি, আমার আসলে কথাটা মনে ছিল না। সমস্যা নেই আবিদ, কারণ যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সবাই জানবে তোমরা বিবাহিত, কিন্তু আমি আশা করব তোমরা 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে। তারপর না হয় আমি আর তোমার মামা বড় করে তোমাদের বিয়ের আয়োজন করব। এবার মুখ খুলল। মামি, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমি জানতাম মা, তুমি আমার কথাটা বুঝবে। মুচকি হেসে বলল নীরবের মা। তাহলে কি ভাবলে এখন কি করবে? পাশের রুমটা খুলে দাও। ওই রুমে মন মা আর সামিরা থাকবে। কি মা, তোমার তাতে কোনো সমস্যা নেই তো? না মামি, আমার কোনো সমস্যা নেই। তাহলে তো হয়েই গেল। সবাই জানবে তোমরা বিবাহিত, কিন্তু তোমরা যে ইদ্যত পালন করছো এটা কাউকে বলার প্রয়োজন নেই, বুঝলে? জি মামি। মামি কথাগুলো বলে ধীর পায়ে রুম ত্যাগ করল। তারপর আবিদের কাছে এসে কানের কাছে আস্তে আস্তে বলে উঠল, আবিদ বাবা, তোমার মামি ইদ্যত পালন করতে বলেছে, প্রেম করতে বারণ করেনি। কথাটা বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আবিদ শামসু মামার কথা শুনে ফিক করে হেসে দিল। দেখলে মনো পাখি, মানুষগুলো কতটা সরল। আবিদ মনের দিকে তাকিয়ে থেকে মন কাঁদছে। মনো পাখি, কাঁদছো কেন? আমি মনে হয় বড্ড খারাপ আবিদ, বড্ড খারাপ। নয়তো যে মেয়ের যেদিন ডিভোর্স হয়েছে সেদিনই আবার বিয়ে করেছে, লোকে তো খারাপ বলবেই। হুট করে মনের ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। হুশ, আর একটা কথা বলবে না, কারণ এখানে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তোমাকে আমার কাছে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম, আর তাই তো কিছু না ভেবে তোমায় বিয়ে করে ফেলেছি। যাই হোক, এই 3 মাস 10 দিন তুমি ইদ্যত পালন করবে, সাথে আমিও। তবে ভালোই হলো, আগের মতো খুনসুটি ভালোবাসা চলবে। মনের কানে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। সাথে সাথে মনের কান্না বন্ধ হয়ে গেল। লজ্জায় লাল হয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মনকে এভাবে ছুট লাগাতে দেখে আবিদ হাসতে হাসতে বলতে লাগলো, পাগলি একটা। মনের জিনিসপত্র পাশের রুমে পাঠিয়ে দেয় নীরবের মামি। মন নিজের কাপড়গুলো আলমারিতে গুছিয়ে নিয়ে কাপড় পাল্টে লং 3 পিস পরে চুলে চিরুনি দিয়ে ভালো করে ওড়না মাথায় জড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল। নীরবের মামি একা হাতে রাতের রান্নার বন্দোবস্ত করতে লাগলো। হঠাৎ রান্নাঘরে মনকে দেখে চমকে যায়। মনকে ভালো করে লক্ষ্য করে দেখে মিষ্টি কালার 3 পিস পরা, মুখে কোনো মেকআপের ছোঁয়া নেই, শালীন দেখাচ্ছে মনকে। মামি মনকে দেখে ভেতরে ভেতরে খুব খুশি হলো। মনমা, তুমি এখানে কি করছো? রুমে যাও, আবিদের সাথে গল্প করো। মামি, গল্প করার তো সময় ফুরিয়ে যাচ্ছে না, এখন আমার আপনাকে সাহায্য করা প্রয়োজন। মনের মুখের মিষ্টি কথা শুনে মামির যেন মনটা ভরে গেল। তিনি প্রথম দেখায় মনকে ভীষণ রকমের পছন্দ করে ফেলেন। মনের মুখের সাথে নিজের মৃত বড় মেয়ে মায়েরার মুখের মিল খুঁজে পাওয়া হয়তো। না মা, তুমি আজই এসেছো আর আজই রান্নাঘরে রান্না করতে এসেছো, এটা ঠিক না। তোমাদের মামা জানতে পারলে আমাকে খুব বকবে। মন ওড়নাটা ঠিক করে চুলোর পাশে রাখা মাংসটা নিয়ে কষা মশলায় ঢেলে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে বলে উঠলাম, কেউ আপনাকে বকবে না মামি, আমি মামাকে বলবো।
কিন্তু তার আগে আপনার কাছে একটা অনুমতি চাই আমি। বলো, কি অনুমতি চাও তুমি? আপনাকে তুমি বলার অনুমতি। দিবেন আমাকে এই অনুমতি? নীরবের মামি মুখে জড়িয়ে ধরে ভেজা গলায় বলে উঠল, শুধু তুমি নয়, আমাকে আজ থেকে মামিমা বলে ডাকবে, বুঝতে পেরেছিস? মুন মামির দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলে উঠল, মামিমা, তুমি চেয়ারে বসো আর আমাকে বলো কি কি রাখতে চেয়েছো। তুই কি এত কিছু রান্না করতে পারবি? তুমি শুধু বলে দেখো মামিমা, তারপর আমার হাতের জাদু দেখো। মামি আর কিছু বলল না, মুনকে বলে দিল কি কি রান্না করতে হবে। রাতে সবাই একসাথে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে গেল, কারণ আজ সবাই ক্লান্ত। আবিদ না চাইতেও রুমে যেতে হলো। মুন তার স্মার্টফোনটা চার্জে দিয়েছিল। বাসায় ওয়াইফাই থাকায় মুনের চট করে ফেসবুকে লগ ইন করে। মেসেঞ্জারে ঢুকতে ভয়ে এক ঢুকিল মুন, আর তার এক প্রিয় বান্ধবীর 100+ মেসেজ দেখে। আল্লাহ, মেয়েটা এতগুলো মেসেজ দিয়েছে আর আমি এখন দেখছি। আর ও তো এখন লাইনে আছে। দেখে পাগলিটাকে সবটা বলে বোঝানো যায় কিনা, না হলে কাল সকালে দেখবো এখানে এসে হাজির। তারপর আবার যে কি অবস্থা করবে, উফ, পুরো গুন্ডি। মুনের ভাবনার মাঝে তার প্রিয় বান্ধবী মেসেজ দিল। মুন সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটা সবটাই তার বান্ধবীকে জানায়। মুনের বান্ধবী হৃদের ছবি চাইতে মুন হৃদের আইডি লিঙ্কটা দিয়ে দেয়। আইডি লিঙ্কটা দেওয়ার পর মুনের বান্ধবী রিপ্লাই দিল, এবার শুধু তুই দেখে যা মুন, এই জানোয়ারটার আমি কি অবস্থা করি। খুব শখ না মেয়েদের জীবন নিয়ে খেলার? জাস্ট ওয়েট অ্যান্ড সি, ওর জীবনটাকে নরকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমি আসছি ওর জীবনে। মুন তার বান্ধবীর মেসেজ দেখে মুনের হাত পা কাঁপতে লাগলো, কারণ মুন তার এই এক রোখা চেদির আগে বান্ধবীকে চেনে। যেটা মুখ দিয়ে বলবে সেটাই করবে। তার মানে হৃদের জীবনের সুখের আকাশটা কালো মেঘের অন্ধকারে ঢেকে দেওয়ার জন্য ও আসছে। মুন আর ওর বান্ধবীকে কিছু বলার সুযোগ পেল না, কারণ সে অফলাইনে চলে গেছে। মন এত স্ট্রেস নিতে পারছে না, তাই নেট অফ করে সামিরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। প্রিয়তি ফ্লোর থেকে কাপড়গুলো তুলে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হয়ে। এদিকে হৃদের শরীরের রাগ এখনো কমেনি। মনের উপর পুরো রাগটা প্রিয়তির উপর মিটিয়ে নিল। তারপরও হৃদের মনে হচ্ছে তার রাগটা কমেনি। হৃদ প্রিয়ন্তীকে কিছু না বলে গায়ের শার্টটা পরে নিজের রুমে ঢুকে গেল। হৃদ শাওয়ার নিয়ে বিছানায় ভেজা তোয়ালেটা ছুঁড়ে মারে। তখনই মনের মুখটা হৃদের চোখের সামনে ভেসে ওঠে। হৃদ 2 প্যাকেট সিগারেটের প্যাকেট নিয়ে বেলকনিতে গিয়ে ধরায়। একের পর এক সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। কিছুতেই মনের ভাবনা মন থেকে দূরে সরাতে পারছে না। যতবার চেষ্টা করছে ঠিক ততবার হৃদের মনে হচ্ছে মন অন্য কারো বুকে শুয়ে আছে। কিছুক্ষণ পর হৃদ তার বাবা মায়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। হৃদের বুঝতে বাকি নেই কেন এই চিৎকার চেঁচামেচি। তাকে আর প্রিয়ন্তীকে নিয়ে যে এই অশান্তি, এটা হৃদ ভালো করেই বুঝতে পারছে। কারণ রায়হান আহমেদ প্রিয়ন্তীকে মেয়ের মতো ভালোবাসলেও কখনো পুত্রবধূ হিসেবে মেনে নেবে না, আর না মনের জায়গাটা তার বাবা অন্য কাউকে দিবে। আর তাই এই ঝগড়া ঝামেলা। হৃদ এভাবে পুরো রাতটা জেগে কাটিয়ে দেয়। সকালবেলা হৃদ ফ্রেশ হয়ে অফিসে বেরিয়ে যায় না খেয়ে, কারণ রিয়ানা বেগম এত সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাবে না। তাই অগত্যা না খেয়ে হৃদ আর তার বাবা কাজে বেরিয়ে যায়। হৃদ অফিসে এসে জানতে পারে আগামীকাল থেকে বসে মেয়ে অফিসে আসবে, আর তিনি তার অবর্তমানে পুরো অফিস সামলে এক কথা, আগামীকাল থেকে বসের মেয়ে বস। অফিসের মেল স্টাফরা খুব এক্সাইটেড, কারণ তারা শুনেছে বসের মেয়ে নাকি ভীষণ নরম প্রকৃতির মেয়ে আর চোখ ধাঁধানো সুন্দরী, যে কেউ নাকি এই মেয়ের প্রেমে করতে বাধ্য। অফিসে খুব জোরশোর তোড়জোড় চলছে নতুন বসকে ওয়েলকাম করার জন্য। হৃদের মন না চাইতেও কাজগুলো করতে বাধ্য, এই কাজ করছে না। অন্যদিকে মামুনি, তুমি ভেবে চিন্তা কাজটা করছো তো? ইয়েস আব্বু, আমি যা করছি ভেবেচিন্তে করেছি। তোমাকে যা যা বলেছি তুমি শুধু তাই করো, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে মামুনি, তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। তবে আমার কোনো হেল্প লাগলে বলবে কিন্তু। তার কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না আব্বু, তুমি আমাকে ভালো করেই চিনো। এটাই তো ভয় মামুনি, তুমি রাগের বশে মানুষ খুন করতে দ্বিধাবোধও করো না। কথাগুলো বিড়বিড় করে বলল ফারুক খান, কিন্তু কথাগুলো ঠিক তার মেয়ের কান অবধি পৌঁছে গেছে। তাহলে আগামীকাল আমি অফিসে যাচ্ছি, তুমি ড্রাইভারকে গাড়ি রেডি করে রাখতে বলো। আর হ্যাঁ, প্রতিদিন বলে আমার সাথে যাওয়ার কথা একদম মাথাতে আনবে না আব্বু, তাহলে কিন্তু খুব খারাপ হবে। ওকে ওকে, আমি যাব না, ঠিক আছে? একদম। লাভ ইউ আব্বু। লাভ ইউ টু মামুনি। আবিদ শামসু হক সকালে নাস্তা করে দোকানে বেরিয়ে যায়। মৃন্ময় সঞ্জু গতকাল সন্ধ্যায় বাড়িতে ছিল। যাওয়ার সময় মৃন্ময়কে জড়িয়ে ধরে মন খুব ঠান্ডা করে।
ভাই বোনের এই ভালোবাসা দেখে আবিদ, সঞ্জু, নীরব আর তার মামা মামির চোখে পানি এসে যায়। নীরব, সঞ্জু আর মৃন্ময়কে বাড়িতে পৌঁছে দিয়ে আসে অবশ্য। তবে এর মাঝে নীরব আর সঞ্জুর মাঝে কিছু একটা চলছে, এটা আবিদ, মন দুজনেই বুঝতে পারছে। পরের দিন অভ্যাস মাফিক মন ভোরবেলা ঘুম থেকে উঠে মাংস গরম করে পরোটা বানিয়ে ফেলে। রাতে দেরি করে ঘুমানোর ফলে মামির ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। মনের নাস্তা বানানো শেষে মামি ঘুম থেকে উঠে ফ্রেশ রান্নাঘরে এসে দেখে মন আগে থেকে নাস্তা বানিয়ে ফেলেছে। তিনি বেশ অবাক হলেন মনকে এতটা কাজে পটু দেখে। অবশ্য গতকাল রাতে তার প্রমাণ পেয়েছেন, তবে এখন আবার তার প্রমাণ পেলেন। শামসু হক আর আবিদ আগেই খেয়ে বেরিয়ে গেছে শুনে মামি বেশ মন খারাপ করলেন, কারণ আজ উনি বেশ দেরি করে ঘুম থেকে উঠেছেন। মন মামি আর নীরবকে নিয়ে একসাথে নাস্তা করে নিলেন। মা, সামিরা খেয়েছে? হ্যাঁ মামিমা, ওদেরকে আগে খাইয়ে দিয়েছি। সামির এখন কোচিং করতে গেছে আর সামিরা রুমে বসে ড্রয়িং করছে। মনকে এভাবে সবটা সামলে নিতে দেখে মামি বেশ অবাক, কারণ এতটুকু মেয়ে এভাবে এত সুন্দর আর নিখুঁত ভাবে সংসার সামলাচ্ছে, যেটা উনি নিজেও পারেননি এতটা বছর। মন নাস্তা করে মামির সাথে গল্প করতে লেগে গেল, আর মনের সঙ্গ মামিরও বেশ ভালো লাগছে। তিনিও মন খুলে বোনের সাথে গল্প করে যাচ্ছেন, আর নীরব তার ফোন বাজতেই খেয়ে বেরিয়ে গেল। কাল কোথায় গিয়েছিল মৃন্ময়? আলিয়া বেগম রক্তচক্ষু দিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগলো। আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম আম্মু। মৃন্ময়ের কথা শেষ হতে খুব জোরে এক থাপ্পড় পড়ল মৃন্ময়ের গালে। কাল কোথায় গিয়েছিল মৃন্ময়? আলিয়া বেগম রক্তচক্ষু দিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগলো। আম্মু, আমি সত্যি বলছি, আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। মৃন্ময়ের কথা শেষ হতে খুব জোরে এক থাপ্পড় মারল মৃন্ময়ের গালে। সত্যিটা বলবি নাকি আরো একটা চড় মারতে হবে? মৃন্ময় এখনো চুপ করে আছে, কোনো কথাই মুখ থেকে বেরোচ্ছে না। মৃন্ময় নিজের মনে মনে প্রতিজ্ঞা করছে তার মা আজ তাকে মারতে মারতে মেরে ফেললেও তার আপুর কথা সে বলবে না। আম্মু, আমি সত্যি বলছি, আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। আলিয়া বেগম এবার মৃন্ময়ের কথা কিছুটা হলেও বিশ্বাস করলেন, আর মৃন্ময় কিছু না বলে দোকানে চলে যায়। মৃন্ময় কোচিং এ যাওয়ার নাম করে মনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আবিদ আর শামসুর খাবারটা সামিরকে দিয়ে পাঠিয়ে দেয় দোকানে। আবিদ শামসু দুপুরের খাবার খেয়ে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আবিদ কাজের ফাঁকে ফাঁকে মনকে কয়েকবার কল করে কথা বলে দেয়। এদিকে মামি মনের মুখে না জানার সবটা শুনে প্রচন্ড কষ্ট পায়। ছোটবেলা থেকে মন এতটা কষ্ট পেয়েছে ভাবতেই পুরো শরীর শিউরে উঠছে। তার উপর হৃদ তার মায়ের মতোই নিকৃষ্ট মানুষের কার্যকলাপ শুনে মামির রাগে পুরো শরীর চলে যাচ্ছে। ওনার ইচ্ছে করছে এক্ষুনি ওদের সব কটাকে মাটির নিচে পুঁতে ফেলতে। কত নিকৃষ্ট হলে মানুষ এতটা খারাপ হতে পারে? শান্ত হন মামি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো এর পেছনে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক বলেছ। আচ্ছা, সামিরা নীরবকে ডেকে আনো, দুপুর 2টা বাজতে চললো, আমি খাবার টেবিলে দিচ্ছি। আচ্ছা মামিমা। সবাই একসাথে খেয়ে রেস্ট করতে চলে গেল। মামি আর মুন বাদে দুজনে খাওয়া শেষে গল্প করতে লাগলো। রিয়ানা প্রচন্ড রেগে চিৎকার করে ডাকতে লাগলো রায়হান আহমেদ। রিয়ানা বেগম রুমে বসে বুঝতে পারলেন তার স্বামী প্রচন্ড রেগে আছে। তিনি রুম থেকে বেরিয়ে এসে রায়হান আহমেদের সামনে দাঁড়ায়। হৃদের বাপ, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? বাড়িতে রান্না হয়নি কেন? মানে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই। এইসব প্যানের কথা আমি শুনবো না। যাও এক্ষুনি আমার জন্য রান্না করে নিয়ে এসো, আমি খাবো। রিয়ানা বেগম কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। তিনি কি রান্না করবে বুঝতে পারছে না, বিধায় 2টো ডিমের পোচ করে রায়হান আহমেদের সামনে দিলেন। শুধুমাত্র ডিম পোচ দেখে রায়হান আহমেদের মাথায় যেন রক্ত উঠে গেল। প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারে রিয়ানা বেগমের গালে। দ্বিতীয়বার থাপ্পড় পড়ল। তিনি এখনো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। রায়হান আহমেদ রাগে ফুঁসতে ফুঁসতে রিয়ানা বেগমকে বলতে লাগলো, রাতে ফিরে আমি যেন টেবিলে সব খাবার রান্না করা দেখি, না হলে আজই তোকে আমার বাড়ি ছাড়া করবো, যেমনটা আমার বৌমাকে বের করে দিয়েছো। কথাটা যেন মনে থাকে। কথাটা বলে হন হন করে বেরিয়ে গেল রায়হান আহমেদ। এদিকে রিয়ানা বেগম তার স্বামীর এমন রূপ দেখে প্রচন্ড রকমের ভয় পেল। তিনি দেরি না করে রাতের রান্না শুরু করে দিল। প্রিয়ন্তী এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে খালাখালুর সব কথা শুনেছে। প্রিয়ন্তী বুঝতে পারছে হৃদের বাবা মনকে তাড়িয়ে দেওয়ার জন্য তার খালামণিকে দায়ী করছে। প্রিয়ন্তী নিজের পেটের উপর হাত রেখে নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ ভাবতে লাগলো। কি হবে আমার সন্তানের? আর আজ আমাকে বিয়ে করার কথা ছিল হৃদের, তো হৃদ কোথায়? ও কি আমাকে বিয়ে করবে না? অস্বীকার করবে আমার সন্তানকে? প্রিয়ন্তী আর ভাবতে পারছে না, পেটের ভিতর ব্যথা অনুভব করতে, হয়তো সকাল থেকে না খেয়ে থাকার জন্য। প্রিয়ন্তী এবার আর তার সন্তানের ক্ষতি হোক তা চায় না। প্রিয়ন্তী দ্রুত রান্নাঘরে গিয়ে ছোটটাকে
নুডলসের প্যাকেট বের করে সিদ্ধ করতে লাগলো। রিয়ানা বেগম প্রথমে খুশি হয় এটা ভেবে হয়তো প্রিয়তি ওর জন্য নুডলস রান্না করছে, কিন্তু প্রিয়তি নুডলস রান্না শেষে টেবিলে বসে একা একা খেতে দেখে রিয়ানা বেগমের মুখটা চুপসে যায়। সালামণি, রাতে রান্নাটা ঝটপট করে ফেলো। খালো কিন্তু রাতে এসে খাবে, আর রাতে খাবার না পেলে কিছুক্ষণ আগে যা করলো তোমার সাথে তা আবারও করবে। আর তোমার ছেলেও তো খাবে, তাই না? প্রিয়ন্তী মা, আমি একা একা এত রান্না কি করে করব? আগে তো কাজের লোক করতো, তারপর ওই মেয়েটা বাড়িতে আসার পর থেকে কাজের লোককে ছাড়িয়ে দিয়েছিলাম। তারপর থেকে মাইয়াটাই তো বাড়ির সব কাজ করতো। হ্যাঁ করতো, আর এখন তুমি করবে। আমি এই অবস্থায় কিছুই করতে পারবো না। প্রিয়ন্তীর কথা শুনে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল। রিয়ানা বেগমের কথা শুনে ঘাবড়ে গেল প্রিয়ন্তী। প্রিয়ন্তী কিছু না বলে নুডলসের বাটি নিয়ে নিজের রুমে চলে গেল। রিয়ানা বেগম প্রিয়ন্তীর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তী রুমে এসে নুডলসের বাটিটা রেখে দৌড়ে ওয়াশরুমে ঢুকে বমি করতে লাগলো। ডিমের আষ্টে গন্ধে প্রিয়ন্তীর বমি আসছে, কিন্তু রিয়ানা বেগমের সামনে ধরা না দিয়ে রুমে চলে আসে। চোখে মুখে পানি নিয়ে প্রিয়ন্তী রুমে এসে নুডলসটুকু খেয়ে ডিমের অংশগুলো ফিরে দিল। অফিসে নতুন বস আসবে বিধায় হৃদের কাজ যেন দ্বিগুণ হয়ে গেল। ফেলে রাখা ফাইলগুলো চেক করে নিয়ে অফিসের বাকি স্টাফদের সাথে হাতে হাতে কাজ করতে লাগলো। হৃদ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গেছে। অফিসের কাজের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, শুধুমাত্র অফিস সাজাতে দেরি হয়ে গেছে। হৃদ ম্যানেজারকে বলে বেরিয়ে যায়। হৃদ অফিস থেকে বেরিয়ে যেন হাফ ছেড়ে বাঁচল। ফোন বের করে হৃদ গ্যালারিতে ঢুকে মনের ছবির দিকে তাকিয়ে আছে। হৃদ তার বাম পাশটায় খালি খালি অনুভব করছে। মনকে কেন যেন ভুলতে পারছে না হৃদ। না চাইতেও মনের নাম্বারে ডায়াল করে কে পেছন থেকে জড়িয়ে ধরে আছে আবিদ। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আর আবিদের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মন। আর মনকে কেঁপে উঠতে দেখে আবিদ আরো শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসি মনো পাখি। আমিও কি ভালোবাসি। লজ্জায় লাল হয়ে বলল মন। মনের কথা শেষ হতে আবিদ চুপ করে মনের গালে একটা চুমু দিল। মন লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। আবিদ মনের লজ্জা মাখা মুখ দেখে আবিদের ইচ্ছে করছে মনের গাল দুটো কামড়ে খেয়ে ফেলতে। আবিদ মনের গাল ছুঁয়ে দিতে যাবে, ঠিক তখনই মনের ফোনটা বেজে ওঠে। আবিদ বিরক্তি মাখা মুখ নিয়ে বিছানা থেকে ফোনটা তুলে হাতে নিয়ে ফোনের স্ক্রিনে নামটা ভেসে উঠতে দেখে আবিদের চোখ মুখের রং পাল্টে গেল। আবিদ ফোনটা মনের হাতে দিয়ে রেগে রুম থেকে বেরিয়ে গেল। মনে আবিদের রেগে যাওয়ার কারণটা বুঝতে না পেরে ফোনের দিকে তাকিয়ে দেখে হৃদ নামটা ফোনের স্ক্রিনে ভেসে আছে। মনে এবার বুঝতে পারছে আবিদের রাগের কারণ। ফোনের রিং বেজে কেটে যায়। ফোনের ওপাশে হৃদ ফোনের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। মনের সাহস দেখে হৃদ অবাক। ওর কল রিসিভ করেনি মন। বাহ, ডিভোর্স হতে না হতে বিয়ে হতে না হতে সাহস তো খুব বেড়ে গেছে। দাঁতে দাঁত চেপে কটমট করে বলতে বলতে বাইক নিয়ে বেরিয়ে গেল। হৃদ বাড়ি এসে দেখে তার মা রান্না করছে। এত বছর পর রিয়ানা বেগমকে রান্না করতে দেখে প্রচন্ড রকমের অবাক হয় হৃদ, কিন্তু এখন কিছু বলা বা শোনার মুড নেই। নিজের রুমে চলে গেল। রুমে এসে গোসল করে হৃদ ড্রেস চেঞ্জ করে বিছানায় তাকিয়ে দেখে প্রিয়ন্তী বসে আছে। তুই এখানে কেন? অন্য কাউকে আশা করছিলে নাকি? ফালতু কথা রেখে বল কেন এসেছিস? কালকে আমাদের বিয়ের কথা কবে বলবি? সময় পেলে বলবো, এখন রুম থেকে যা, আমি রেস্ট করব। হৃদ ভাইয়া, তুমি হয়তো আমার সমস্যাটা বুঝতে পারছো না। আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আর কিছুদিন পর সবাই বুঝতে পারবে আমি সন্তান সম্ভবা। তখন কি হবে বুঝতে পারছো? হৃদ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় হৃদ বলে উঠল, আমি আজই আব্বুর সাথে কথা বলবো। এখন মাকে বল টেবিলে খাবার দিতে। হৃদের কথা শুনে প্রিয়ন্তী প্রচন্ড রকমের খুশি হয়। প্রিয়ন্তী ছুটে হৃদকে জড়িয়ে ধরে হৃদের ঠোঁট জোড়া দখল। হৃদ প্রিয়ন্তী ডাকে সাড়া দেয়। কিছুক্ষণ পর হৃদ প্রিয়ন্তীকে ছেড়ে দেয়। প্রিয়ন্তীর চোখে মুখে প্রচন্ড খুশি দেখতে পাচ্ছে হৃদ। প্রিয়ন্তীর হাসি খুশি মুখ দেখে হৃদের খুব ভালো লাগছে। হৃদ হুট করে রুমের চারদিকে তাকিয়ে মনকে খুঁজতে লাগলো। হৃদ বুঝতে পারছে তার অবচেতন মন বারবার মনকে খুঁজছে। হৃদ সিগারেটের প্যাকেট নিয়ে বেলকনিতে গিয়ে ধোঁয়া উড়াতে লাগলো। খালামণি, হৃদ ভাইয়া টেবিলে খাবার দিতে বলেছে। ঠিক আছে, আমার রান্না প্রায় শেষ, বাবুকে আসতে বল। প্রিয়ন্তী হৃদকে খেতে আসতে বলে হৃদের বাবাকেও ডাকতে গেল। হৃদ আর হৃদের বাবা ডাইনিং টেবিলে এসে খাবার দেখে হৃদ আর হৃদের বাবার রাগী চোখে রিয়ানা বেগমের দিকে তাকিয়ে বলে, এসব কি রান্না করছো রিয়ানা? অসিদ্ধ ভাত, ডাল আর আলু ভর্তা? দেখো বাবুর বাপ, আমি এছাড়া আর কিছু করতে পারবো না। কেন? কারণ ফ্রিজে মাছ মাংস ছিল না, নাকি বাড়িতে কাঁচা সবজি নেই? সবকিছু আছে, কিন্তু এত কিছু করার মতো সময় ছিল না।
হৃদের বাবা রাগে ফুসতে ফুসতে অল্প একটু ভাত ডাল দিয়ে খেয়ে উঠে গেল। হৃদ ভর্তার ডাল দিয়ে খেয়ে ওঠে। সবশেষে রিয়ানা বেগম আর প্রিয়ন্তী খেয়ে নিল। কিছুক্ষণ পর হৃদ তার বাবার রুমের সামনে গিয়ে নক করেন। আব্বু ভিতরে আসবো? এসো। হৃদ ভেতরে ঢুকল। কিছু বলবে? আব্বু আমি প্রিয়ন্তীকে বিয়ে করতে চাই। হৃদের কথা শুনে রায়হান আহমেদ মোটেও চমকালো না, কারণ তিনি জানেন প্রিয়ন্তী আর হৃদের মাঝে সম্পর্ক আছে। হৃদ, তুমি যখন ঠিক করে নিয়েছো প্রিয়ন্তীকে বিয়ে করবে, তখন নিজের বিয়ের ডেট ফিক্স করে আমাকে জানিয়ে দিও। আব্বু যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রিয়ন্তীকে বিয়ে করতে চাই। সম্ভব হয়ে সামনের শুক্রবারে আমি প্রিয়ন্তীকে পুরো জাঁকজমকভাবে বিয়ে করব। তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাহলে এখন মাকে বলছো কেন? আসলে আব্বু। হৃদকে থামিয়ে দিয়ে রায়হান আহমেদ বলে উঠল, আসলে নকলে কিছুই নেই হৃদ, তবে আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলছি। তোমাকে জন্ম দেওয়া আমার জীবনের সব থেকে বড় ভুল। আর একটা কথা, তুমি মনকে একদমই ডিজার্ভ করো না, এখন আসতে পারো। হৃদ আর কিছু না বলে বেরিয়ে গেল। মন আবিদকে জড়িয়ে ধরে আছে। আবিদ মনকে ছাড়ানোর চেষ্টা না করে উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসি আবিদ। আমিও কি ভালোবাসি। আবিদ যে মনকে নকল করছে এটা খুব মন ভালো করে বুঝতে পারছে। আবিদের বুকে মাথা রেখে কিটকিটিয়ে হাসতে লাগলো। মন আবিদের বুক থেকে মাথা তুলে আবিদকে বলতে লাগলো, তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি, কিন্তু খুব ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। আমি আমার মনোপাখিকে দ্বিতীয়বার হারাতে চাই না। মন বুঝতে পারছে তখন আবিদের রিয়াক্ট করার কারণ। তো সাহেবের কি ক্ষুধা লাগেনি? সে যদি ভাবে রাতে খাবে না, তবে তাকে জানিয়ে দিও। আমিও কিন্তু না খেয়ে থাকবো। তাকে বলে দিও আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে খেতে যাব। আবিদের কথা শুনে মন দৌড়ে বেরিয়ে যায় টেবিলে খাবার পাতে। আবিদ মনকে এভাবে ছুটে যেতে দেখে পিক করে হেসে দেয়। পাগলি একটা। পরের দিন রিয়ানা বেগম ভোরবেলা ঘুম থেকে উঠে ছেলে আর তার স্বামীর জন্য নাস্তা বানায়। পোড়া রুটি আর আলু ভাজা করে খেতে দেয়। রায়হান আহমেদ সকালবেলা ঝামেলা করতে চায় না বিধায় রিয়ানা বেগমকে কিছু বলল না। একটা পোড়া রুটি আর আলু ভাজি খেয়ে বেরিয়ে যায়। হৃদও কোনোভাবে খেয়ে বেরিয়ে যায়। অফিসে ঢুকে দেখে সবাই ফুল হাতে দাঁড়িয়ে আছে। ম্যানেজার সাহেব হৃদের হাতে এক গুচ্ছ কাঠগোলাপ দিয়ে দাঁড়াতে বলে। হৃদ ম্যানেজারের কথা মতো ফুল হাতে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর গার্ড এসে জানায় বসের গাড়ি এসে গেছে। কিছুক্ষণের ভিতর অফিসে ঢুকে যাবে। সবাই উৎফুল্ল হয়ে তাকিয়ে আছে। হঠাৎ হৃদের কলিগ হৃদকে কোচা মেরে সামনে তাকাতে বলে। হৃদ সামনে দেখে। হৃদও কোনোভাবে খেয়ে বেরিয়ে যায়। অফিসে ঢুকে দেখে সবাই ফুল হাতে দাঁড়িয়ে আছে। ম্যানেজার সাহেব হৃদের হাতে এক গুচ্ছ কালো গোলাপ দিয়ে দাঁড়াতে বলে। হৃদ ম্যানেজারের কথা মতো ফুল হাতে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর গার্ড এসে জানায় বসের গাড়ি এসে গেছে। কিছুক্ষণের ভেতর অফিসে ঢুকে যাবে। সবাই উৎফুল্ল হয়ে তাকিয়ে আছে। হঠাৎ হৃদের কলিগদেরকে খোঁচা মেরে সামনে তাকাতে বলে। হৃদ সামনে তাকিয়ে দেখে অসম্ভব সুন্দর একটি মেয়ে, যার ঠোঁটের কোণে রহস্যময় হাসি। হৃদ মেয়েটাকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করছে। গোলাপি কোট প্যান্ট, পায়ে হাই হিল, চুল উপর করে ঝুটি করে বাঁধা। এক হাতে ব্র্যান্ডেড রিচ ওয়াচ, অন্য হাতে দামি ফোন, বড় ইয়াররিং, মুখে হালকা মেকআপ। তবে চোখ জোড়ার দিকে তাকিয়ে হৃদ যে সম্মোহীন হয়ে আছে, তাই দ্রুত চোখ জোড়া সরিয়ে দেয়। গুড মর্নিং ম্যাম। ফুলের তোড়া দিয়ে ম্যানেজার ওয়েলকাম করল। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব। ফুলটা টেবিলের উপর রেখে সবার উদ্দেশ্যে বলে উঠল, হাই, আমি ফরিয়া খান, আপনাদের নতুন বস। আপনাদের আগের বস কি নিয়মে অফিস চালাতো আই রিয়েলি ডোন্ট, বাট এবার থেকে আমার নিয়মে এই অফিস চলবে। ইজ ইট ক্লিয়ার? সবাই একসাথে ইয়েস ম্যাম। হৃদের কলিগ হৃদকে ঠেলে ফারিহার সামনে। হৃদ কি করবে বুঝতে না পেরে কালো গোলাপের তোড়াটা ফারিহার দিকে এগিয়ে দেয়। ফারিহার ঠোঁটের কোণে এখনো লেগে থাকে হাসি দেখে হৃদের বুকের ভেতর যেন কেমন। ফারিয়া ফুলের তোড়াটা সবাইকে যেতে বলে কেবিনে চলে যায়। দেখছিস হৃদ, আমাদের নতুন বস তো হট আর বিউটিফুল। ইস, এমন একটা গার্লফ্রেন্ড যদি থাকতো আমার। তো বসের উপর ট্রাই মারার চেষ্টা করছিস নাকি? হতে কি তাতে দোস্ত, ট্রাই তো করাই যায়। হৃদের কথার মাঝে পিয়ন এসে জানায় তাকে বস ডাকছে। হৃদ কলিগদের দিকে তাকিয়ে এসে দিয়ে কেবিনের দিকে চলে যায়। মে আই কামিং ম্যাম? ইয়েস কাম। হৃদ ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, কেননা ফারিহা তো টেবিলের উপর বিশাল ফাইলের পাহাড় জমিয়ে রেখেছে। মিস্টার হৃদ, এই ফাইলগুলো আগামীকালের ভিতর ফাইলগুলো সলভ করে আনবেন। আর হ্যাঁ, কিছুক্ষণ পর একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, তার আগে আপনি ফাইলগুলো নিয়ে যান। এদিকে ফাইলগুলো দেখে হৃদের অলরেডি মাথা ঘোরানো শুরু হয়ে গেছে। ফাইলগুলো দেখে হৃদ আন্দাজ করতে পারছে এখান থেকে 30 থেকে 35টা ফাইল হবে।
তার সব হচ্ছে বিগত বছর। হৃদ ভেবে পাচ্ছে না কেন পুরোনো ফাইলগুলো ওকে দেখতে হচ্ছে। হৃদের ভাবনার ছেদ ঘটে ফারিহার কথা। মিস্টার রিদ, ভাবা শেষ হলে এখন আপনি আসতে পারেন। আর হ্যাঁ, কিছুক্ষণ পর আমার ব্ল্যাক কফি নিয়ে আসবেন। ম্যাম আমি এগুলো তো পিয়ন চাচার কাজ। ফুসকে বলে ফেলে হৃদ। হৃদের কথা শুনে ফারিহা কটমট করে তাকিয়ে বলতে আই থিঙ্ক চাকরিটা আপনার প্রয়োজন নেই। বলতেই পারেন আপনার থেকে আরো ট্যালেন্টেড লোক আছে যারা এই পোস্টটা ডিজার্ভ করে। হৃদ ফারিহার কথা শুনে আর কোনো কথা বলার সাহস করবে না। হৃদ তার এই চাকরি হারাতে চায় না। সরি ম্যাম, আমি এখনই আপনার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসছি। হৃদ ফাইলগুলো নিয়ে নিজের টেবিলে এসে রাখে, তারপর চাচার কাছে গিয়ে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে যায় ফারিহার কাছে। মে আই কাম ইন ম্যাম? ইয়েস ম্যাম, আপনার ব্ল্যাক কফি। হৃদ টেবিলের উপর কফি রাখে। ফারিহা কফির মগ হাতে নিয়ে এক চুমুক মুখে দিয়ে হুট করে গরম কফিটা হৃদের গায়ে চড়ে মারে। আফজাল হোসেন প্রচন্ড রেগে আছে, রুমের ভেতর হাঁটছে। অবশ্য এটা ওনার রাগ কমানোর একটা টেকনিক। আফজাল সাহেব এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিয়ে জোরে জোরে মনিরা বেগমের নাম ধরে ডাকতে থাকে। মনিরা বেগম রান্না ফেলে দৌড়ে তার স্বামীর কাছে আসে। কি হলো আপনার? এইভাবে চিৎকার করছেন কেন? ছোট ছেলের খবর রাখো তুমি। হ্যাঁ, কি করে বেড়াচ্ছে তোমার ছেলে? আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আবিদ যে বিয়ে করেছে এটা কি জেনে গেছে? মনিরা বেগম প্রচন্ড ভয় পাচ্ছে তার স্বামীকে দেখে। আর যেভাবে রেগে আছে, রাগের মাথায় যা কিছু করে বসতে পারে, এটা ভেবে এখনো মনিরা বেগম চলছে। তোমার ছেলে যে ওই 2 টাকার মেয়েকে বিয়ে করেছে খবরটা কি জানো? কি বলছো এসব? তুমি হয়তো ভুল শুনেছো। না, আমি কোনো ভুল শুনিনি। বাজারে প্রত্যেকে জানে আবিদ বিয়ে করেছে ওই মোর নামের মেয়েটাকে। আর এখন তোমার ছেলে শামসুরের দোকানে কাজ করছে। ওই কাজের জন্য বাড়ি থেকে চলে গিয়েছিল বুঝি তোমার ছেলে। মাথা ঠান্ডা করো, একটু ভেবে দেখেন। আমাদের ছেলে যাতে সুখে থাকে, আমাদের বাবা মা হয়ে কর্তব্য তাদের সেইভাবে থাকতে দেওয়া। ওদেরকে আমরা বাবা মা হয়ে কষ্ট দিতে পারি না। ওরা যেটা নিয়ে ভালো থাকতে চায় থাক। তাই বলে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এভাবে যদি ওরা সুখে থাকতে চায়, তাহলে এমন ছেলে আমার প্রয়োজন নেই। ত্যায্য করলাম এমন ছেলেকে। দেখুন, আমি আবারও বলছি, মাথা গরম করে কিছু করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। আর আমাদের ইসলাম ধর্মের মতো ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা করার কোনো নিয়ম নেই, এমন কোনো শব্দ নেই। মনিরা বেগমের কথা শুনে আফজাল সাহেব কিছুটা শান্ত হলেন। তিনি ঠান্ডা মাথায় ভাবতে লাগলেন এর সমাধান। রিয়ানা বেগমের চুলোর পাশে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু এর মাঝে কোনো কাজের লোক খুঁজে না পাওয়ায় নিজেকে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে। আজ অনেক কষ্ট করে রুই মাছ ভুনা, মাছ দিয়ে পালং শাকের ঝোল আর ভাত রান্না। রিয়ানা বেগম টেবিলের উপর সব খাবার রেখে ঢেকে রাখে। প্রিয়ন্তী সকালে নাস্তা করে রুমে গিয়ে দরজা খিল দেয়, আর দুপুরে খাওয়ার সময় দরজা খুলে। এটা নিয়ে রিয়ানা বেগম চরম বিরক্ত প্রিয়ন্তীর উপর। তবে এতে প্রিয়ন্তীর বিশেষ কিছু আসে যায় না। প্রিয়ন্তী বিয়ের আগ পর্যন্ত কাউকে তার মা হবার কথা জানাতে চায় না। বিশেষ করে হৃদ বারণ করেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীও মেনে নেয়। টেবিলে খাবার দেওয়ার পর প্রিয়ন্তী এসে খেতে বসে। তখন রিয়ানা বেগম রেগে বলে ওঠেন, প্রিয়ন্তী, এভাবে দরজায় খিল দিয়ে বসে না থেকে আমাকে তো কাজে সাহায্য করতেই পারিস। সরি খালামণি, এইসব সংসারের কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। ওটা তোমাকেই সামলাতে হবে যতদিন না নতুন কাজের লোক খুঁজে পাচ্ছ। আর একটা কথা, মন ভাবি না, তো আমাকে এইসব বলবে না। রিয়ানা বেগম ভাবতে পারেনি তার প্রাণপ্রিয় বোনের মেয়ে, যাকে কিনা নিজে ছোটবেলা থেকে মানুষ করে বড় করেছে, তাকে সে আজ এভাবে বলছে। প্রিয়ন্তী খেয়ে উঠে নিজের রুমে গিয়ে দরজা খিল দেয়। এদিকে রিয়ানা বেগম প্রিয়ন্তীর এটো বাসন ধুয়ে পুরো বাড়ি ঝাড়। বাসি ময়লা কাপড় ধুয়ে রিয়ানা বেগম যেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কোমরের ব্যথায় দাঁড়াতে পারছে না। কোনোভাবে দেয়াল ধরে রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। অফিসের বাকি স্টাফ হৃদকে দেখে হাসছে, আর হাসবে নাই বা কেন? হৃদের হোয়াইট শার্টে ব্ল্যাক কফি পরে দাগ হয়ে আছে। হৃদ কিছু বলতে না পেরে দাঁতে দাঁত চেপে কাজ করতে লাগে। ফারিয়া কেবিনে বসে ল্যাপটপে বসে হৃদের মুখের এক্সপ্রেশন দেখছে আর হাসছে। তখনই ফারিয়ার ফোনটা বেজে উঠল। ফারিয়া ফোনটা খুলে দেখে ফোনের স্ক্রিনে আই লাভ ভেসে আছে। ফারিয়া হাসি মুখে কল রিসিভ করে কথা বলতে থাকে। হৃদের বাবা রায়হান আহমেদ বাড়িতে এসে ডাইনিং টেবিলে খাবার ঢাকা দেখে তিনি রুমে চলে যান। রিয়ানা বেগমকে অবেলায় শুয়ে থাকতে দেখে তিনি রিয়ানা বেগমের কাছে বসেন। রিয়ানা, কি হয়েছে? অবেলায় শুয়ে আসো যে?
রিয়ানা বেগম ঘুমের তন্দ্রার মতো পড়েছিল। অর্থাৎ রায়হান আহমেদের গলা শুনে চোখ মেলে দেয়। তুমি এসে গেছো, যাও গোসল করে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। ব্যস্ত হইও না তুমি, বলো কি হয়েছে তোমার? এ অবেলায় শুয়ে আসো যে? আসলে তোমার আর বাবুর কিছু ময়লা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিয়েছিলাম, তারপর থেকে কোমরে ব্যথা অনুভব করছি। রায়হান আহমেদ বুঝতে পারলো মুনের কাজগুলো করতে হচ্ছে বিধায় রিয়ানার এই অবস্থা। তিনি ড্রয়ার থেকে মুভ বের করে রিয়ানার কোমরে মালিশ করে কিছুক্ষণ মালিশ করার পর রিয়ানা বেগম ভালো অনুভব করায় তিনি উঠে বসেন। এবার তুমি গোসল করে আসো, তোমাকে তো আবার কাজে যেতে হবে। ঠিক আছে। রায়হান আহমেদ খাবার দেখে বিশ্বাস করতে পারছে না যে এগুলো রিয়ানা বেগম রান্না করেছেন। আর ওনার জানা মানে রিয়ানা বেগম তেমন ভালো রান্না পারে। রিতে জন্মের পর থেকে রান্নাঘরে যাওয়া বন্ধ করে দেয়। কাজের লোক রাখে, কিন্তু মুনের সাথে বিয়ে হবার পর ওই কাজের লোককেও ছাড়িয়ে দেন। রায়হান আহমেদ রিয়ানা বেগমকে পাশে বসিয়ে প্লেটে খাবার বেড়ে দিয়ে বলে, তুমি আগে শুরু করো। রিয়ানা বেগম ভয়ে ভয়ে খাবারটা মুখে দিয়ে দেখে বেশ ভালোই হয়েছে। রিয়ানা বেগমের মুখের রিয়াকশন দেখে তিনি খাওয়া শুরু করল। আবিদ আজ দুপুরে বাড়িতে ফিরে আসে। এসে দেখে নীরব টিফিন বক্স নিয়ে বের হচ্ছে, কিন্তু আবিদকে দেখে আর বের হলো না। কিছুক্ষণ পর শামসু হক চলে এলেন। কি ব্যাপার, আজ তোমরা এত তাড়াতাড়ি ফিরে আসলে? কি আর করবো বলো, তোমাকে ছাড়া দোকানে মন বসে না, তাই চলে আসলাম তোমাকে দেখতে। ছেলে মেয়েদের সামনে এমন কথা শুনে আর দাঁড়ালেন না মামি। শামসু হককে চোখ গরম দিয়ে ভেতরে চলে গেলেন। শামসু হক হাসতে হাসতে মামির পিছু পিছু চলে গেল। আবিদ মুনের কাছে মুখ এনে কানের লতিতে আলতো করে চুমু দিয়ে বলে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে মনো পাখি। হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার সার্ভ করছি। তা এখন হচ্ছে না মনো পাখি, কারণ এখন আমি তোমার সাথে রোমান্স করব। আবিদের কথা শুনে সামির নীরব গলা খাকারি দিয়ে ওঠে। মানে আমরা এখানে আছি দোস্ত, একটু তো শরম কর। এই আমাদের মতো বেচারা সিঙ্গেলদের উপর দোস্ত এমন অভিযোগ করিসটা, কলিজা জলে ভরে যায়। দোস্ত একটু তো দয়া কর। আবিদ ঘুরিয়ে নীরবের উদ্দেশ্যে বলে, বয়স তো আর কম হলো না, এখনো সিঙ্গেল আছিস কেন? কোনো মেয়ে তো খুঁজে পাচ্ছি না দোস্ত। তাহলে আমার একমাত্র শালি সাহিবা সানজোর পিছনে লাইন মারছিস কেন? আবিদের কথা শুনে সামির নীরবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভাইয়া তুমি সানজু আপুর উপর লাইন মারছো, আর আমি একটু কেরাস খেয়েছি বলে আব্বুর কানে দিয়ে পিটুনি খাইয়েছো, তাই না? এবার দেখো আমি কি করি। কথাটা বলে সামির হন হন করে বাইরে বেরিয়ে গেল, আর নীরব ছুটল সামিরের পেছনে। এতক্ষণ আবিদ মন দাঁড়িয়ে নীরব আর আবিদ দাঁড়িয়ে শুনছিল। ওরা চলে যেতে দুজনে হেসে ওঠে। আবিদ হাসতে হাসতে মুনের হাসি মাখা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গুনগুন করে বলতে, ওই চাঁদ মুখে যেন লাগে না গো, জোছনায় ভরে থাক সারাটি জীবন। ভাইয়া তুমি সানজু আপুর উপর লাইন মারছো, আর আমি একটু কেরাস খেয়েছি বলে আব্বুর কানে দিয়ে পিটুনি খাইয়েছো, তাই না? এবার দেখো আমি কি করি। কথাটা বলে সামির হন হন করে বাইরে বেরিয়ে গেল, আর নীরব ছুটল সামিরের পেছনে। এতক্ষণ আবিদ মন দাঁড়িয়ে নীরব আর আবিদ দাঁড়িয়ে শুনছিল। ওরা চলে যেতে দুজনে হেসে ওঠে। আবিদ হাসতে হাসতে মুনের হাসি মাখা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গুনগুন করে বলে উঠল। মুন আবিদের গান শুনে আবিদের বুকে আস্তে করে কিল মেরে দ্রুত রুমে ঢুকে যায়। আবিদ মুচকি হেসে নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। অন্যদিকে শামসু হক তার স্ত্রীর মান ভাঙিয়ে রোম্যান্স করায় ব্যস্ত। এর মাঝে সামিরা তাদের মাঝে ঢুকে পড়ে। আম্মু, মুনাপুর তোমাদের ডাকছে। ঠিক আছে আম্মু, তুমি গিয়ে খাবার টেবিলে বসো, আমি আসছি। সামিরা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এই সামিরার বাবা, যাও ফ্রেশ হয়ে এসো। বুড়ো বয়সে ভীমরতি দেখাতে এসো না, যাও তো গোসল করে এসো। শামসু আর কথা না বাড়িয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। মুন ঝটপট টেবিলে খাবার সাজিয়ে সামিরাকে খাইয়ে দিল। সামিরার খাওয়া শেষ হতেই আবিদ, মামা, মামি, নীরব সামির এসে হাজির হয়। সামিরের মুখ এখনো গম্ভীর হয়ে আছে। সামিরের মুখটা দেখে মনের ভীষণ হাসি পাচ্ছে। সিনিয়র আপুদের উপর ক্রাশ খেয়ে বসে আছে। তার অন্য ভাই সেই মেয়ের উপর লাইন মারছে। মুন সবাইকে খাবার সার্ভ করে দিয়ে পাশে দাঁড়ায়। শামসু হক মুনকে পাশে বসিয়ে নিজে মনের খাবার বেড়ে দিয়ে খেতে বলে। মুন মামির দিকে তাকাতেই তিনি ইশারায় খেতে বলে নিজেও মুনের পাশে বসে পড়ে। সবাই একসাথে খেয়ে ওঠে। মুন সব গুছিয়ে রুমে গিয়ে বসতে পেছন থেকে আবিদ জড়িয়ে ধরে। শুরু হয়ে গেল দুষ্টুমি। আবিদ, আমার 3 মাস 10 দিনের ইজ্জত শেষ হয়নি এখনো। আই নো মনো পাখি,
বাট তুমি তো জানো তোমাকে আমার চোখের আড়াল করতে ভয় পাই। মুন আবিদের দিকে ঘুরে দু হাতে আবিদের গাল ছুঁয়ে বলতে লাগলো, আমি জানি আবির, তুমি আমাকে ভীষণ ভালোবাসো। এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি বিরাজ করো। তুমি আমার আত্মার সাথে মিশে আছো। ভালোবাসি তোমায়, ভয়ঙ্কর রকমের ভালোবাসি। আর আমিও তোমায় চোখে হারাতে চাই না আবিদ। যদি ভালোবাসাটা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না, উল্টো বেড়ে যায় আবিদ। এবার কেউ আমাদের আলাদা করতে পারবে না, না তোমার বাবা ভাই আর না আমার মা। বোন তার মায়ের কথা ভাবতেই চোখে পানি জমা হতো। আবিদ বুঝতে পারছে মনের হয়তো তার মায়ের জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু এখন আবিদ চাইলেও তার সাথে কথা বলতে পারবে না, তাহলে সবাই জেনে যাবে ওরা এখানে আছে। মনে পাখি, জাস্ট আর 3 মাস অপেক্ষা করো, তারপর দেখবে সবাই আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। এতটা সহজ আবিদ? একটা ডিভোর্সি মেয়েকে সমাজে কতটা লাঞ্ছিত হতে হয় তার সম্পর্কে কি ধারণা হয় সমাজে, জানো আবিদ? এরা মনে করে মেয়েটার কোনো চারিত্রিক ত্রুটি আছে, না হলে কেন ডিভোর্স হলো? চরিত্রহীনা প্রমাণ করবার জন্য উঠে পড়ে লাগে, টিটকারি মারে, বাঁকা চোখে তাকায়। কেউ একটাবার ভেবে দেখবে না ছেলেটার কোনো দোষ ত্রুটি আছে কিনা। ছেলের একাধিক বিয়ে করলে এটা নর্মাল বলবে, আর মেয়েরা ডিভোর্সের পর বিয়ে করলে বলবে নিশ্চয়ই ছেলেটার সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল, আর তাই এই ডিভোর্স। আবিদ মনের কথাগুলো খুব মন দিয়ে শুনল। মনের প্রত্যেকটা কথা সত্য। আমাদের সকল সমাজে কেউ একবেলা না খেয়ে থাকলেও কেউ দেখতে আসেন, কিন্তু কোনোভাবে মানুষটার কোনো খুঁত পেলে সেটা তাল থেকে তিল বানিয়ে মজা নেয়, অথচ সেই মানুষগুলোর কষ্টের ভাগ নেয় না আর না সাহায্য করে বিপদ থেকে মুক্ত হতে। তবে না চাইতেও আমাদের এই অসুস্থ সমাজে থাকতে হয় তাদের মন জুগিয়ে। আবিদ মনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। মন আবিদের বুকে আশ্রয় পেয়ে দুঃখে কাঁদছে। একসময় মন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আবিদ মনকে বিছানায় শুইয়া দিয়ে মনের কপালে আলতো করে চুমু দিয়ে মনের ভেজা গালটা মুছে দিয়ে মনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে রুম থেকে বের হয়ে দেখে শামসু হক আর তার স্ত্রী দাঁড়িয়ে দুজনের চোখের পাতা ভিজে আছে। আবিদ বুনতে পারল ওরা দুজনে ওদের কথা শুনেছে। আবিদ এক ঝলক মনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সামিরের রুমে চলে গেল। শামসু হক আর তার স্ত্রী মনের মাথার কাছে বসে আছে। মনের কথাগুলো আজ তাদেরও মন নাড়িয়ে দিয়েছে। মামি মনের কান্না মাখা ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শামসু হককে বলতে লাগলো, ওগো, আজ আমাদের বড় মেয়েটা বেঁচে থাকলে হয়তো এই মেয়েটার মতোই কষ্ট পেত। কষ্ট পেত বলছো কেন? যতদিন বেঁচে ছিল ততদিনই এ সমাজের লোকজন কুটু কথা শোনাতে থামেনি। আর যখন আমাদের আদরে মেয়েটা পৃথিবী থেকে বিদায় নিল, তখন তাদের মুখের কথাগুলো ভালো কথা ফুটে উঠল। জানো সামিরের বাবা, এই মেয়েটার মাঝে আমি কেন যেন আমার মৃত মেয়েটাকে দেখতে পাই। মনে হয় আমাদের মেয়েটা আমাদের সামনে আছে। কান্নায় ভেঙে পড়ে শামসুল হকের স্ত্রী। সামলাও নিজেকে, নয়তো তোমার কান্নার আওয়াজে মেয়েটার ঘুম ভেঙে যাবে। চলো আমরা এই রুম থেকে, নয়তো মেয়েটার ঘুম ভেঙে যাবে। শামসু হক আর তার স্ত্রী মুক্তা বেগম তারা তাদের রুমে চলে যায়। আবিদ রুমে এসে তার মেজো ভাই আবিরকে ফোন করে তার বাবা যে ওর বিয়ের কথাটা জানতে পেরে গেছে এটা শুনে আবিদ কিছুটা ঘাবড়ে যায়। কারণ আবিদ তার বাবাকে চেনে, তিনি এক কথার মানুষ। তিনি যখন বলেছেন তিনি মনকে মেনে নিবে না, তখন পৃথিবী একদিক থেকে ওদিক হলেও তার কথার নড়চড় হবে না। আবির কিছুক্ষণ চুপ থেকে তার মাকে ফোনটা দিতে বলে। আবির ফোনটা তার মায়ের কাছে দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়, যাতে তার বাবা বা বড় ভাই আজমির এসে না পায়। আম্মু। দুদিন পর প্রাণপ্রিয় ছেলের মুখে মা ডাক শুনে মনিরা বেগমের দু চোখ ছলছল করছে। মাকে বুঝি মনে পড়লো তো? সরি আম্মু, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি কান ধরছি, আর এমন ভুল হবে না। তুই মুনকে বিয়ে করেছিস? এত বড় সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিলি আবির। সরি আম্মু, তখন পরিস্থিতি এমন ছিল যে তোমাকে জানাতে পারিনি। তোর আব্বু কিন্তু মুনকে মেনে নিবে না এই বাড়িতে। প্রয়োজন নেই আম্মু, যে বাড়িতে আমার বউয়ের কোনো অধিকার নেই সে বাড়িতে আমি বা আমার বউ কেউ ঢুকবে না। অনেক বড় হয়ে গেছিস আবির। যাই হোক, মেয়েটাকে দেখে খেয়াল রাখিস। আর তোর আব্বু জেনে গেছে তুই নীরব মামার দোকানে কাজ করছিস, এই জন্য ভীষণ ক্ষেপে আছে। আম্মু আমি বড় হয়েছি, আমার নিজের একটা মতামত আছে, তাই কে কি ভাবলো বা রেগে থাকলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমাদের জন্য দোয়া করো আর নিজের খেয়াল রেখো। রাখছি, পরে কল করো। আল্লাহ হাফেজ। আবিদ কল কেটে দিয়ে বিছানায় ফোনটা ছুঁড়ে ফেলে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল।
ফারিয়া মাত্র একদিনে অফিসে এসে হৃদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। কিছুক্ষণ পর পর হৃদকে দেখে এটা ওটা করাচ্ছে। হৃদ প্রথমে ফারিয়াকে পটানোর চেষ্টা করে, পরে বুঝলো এই মেয়ে পটার নয়। হয়তো হৃদের মতো হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং ছেলের দিকে ফিরেও তাকায় না। সবাই ভালো থাকুন।